বুঝছো? এই চ্যাপ্টার যে খুব কঠিন তা না, এই চ্যাপ্টার থেকে কয়েকটা তোমার স্পেশাল কেস তুমি যদি দেখে রাখো তাহলে তুমি মোটামুটি যে সবগুলা অ্যান্সার করতে পারবা। তো 1 নম্বর যেটা সেটা হলো তোমার এই চ্যাপ্টার থেকে কুলম্বের সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কুলম্বের সূত্র, বুঝছো? কুলম্বের সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। 2 নম্বরে আরো একটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, সেটা হলো কুলম্বের সূত্রের পরপরই যার অবস্থান সেটা হলো তোমার এই যে চার্জের যে ব্যাপারটা, যে চার্জ, বুঝছো? এই চার্জের যে ব্যাপারটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে চার্জ এটাও কুলম্বের সূত্র রিলেটেড, বাট এটা একটু দেখতে হবে আলাদাভাবে আমাদের। আচ্ছা, তো এরপরে আমরা যদি বলি যে আরো একটা বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা এর মধ্যে কি, সেটা হচ্ছে আমি তোমাকে যদি বলি যে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে এই চ্যাপ্টারের মধ্যে, তার নাম হলো ধারক এবং ধারকত্ব, বুঝছো? ধারক এবং ধারকত্ব এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। ধারক, ধারক এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ধারকও অনেক বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। বাট এই চ্যাপ্টার থেকে আমরা আস্তে আস্তে পড়তে পড়তে যাব যে আসলে আমাদের কি পড়তে হবে এবং কতটুকু পড়তে হবে, তার বেশি আমরা পড়বো না। বাট তোমার কাছে আমার যে ব্যাপারটা থাকবে সেটা হলো ক্লাস আমি স্লাইডে করাই, তো স্লাইড অবশ্যই পড়তে হবে ক্লাস শেষ হয়ে গেলে। বাট স্লাইড পড়ার পাশাপাশি মূল বই কিন্তু পড়া মাস্ট। মূল বই, মূল বই না পড়ে যদি মনে করো যে শুধু স্লাইড পড়ে কাজ হয়ে যাবে, জীবনেও হবে না, বুঝছো? আগে স্লাইড তো পড়বাই, স্লাইডে অনেক কিছু সহজে দেওয়া থাকে, বাট স্লাইডের পরে অবশ্যই মূল বই দাগায় দাগায় পড়তে হবে। এবং তোমার মূল বইয়ের যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো তো 100% ক্ষেত্রে করতেই হবে, মূল বইয়ের ম্যাথগুলো 100% ক্ষেত্রে করতেই হবে। এরপরে আমাদের বোর্ডের যে ম্যাথগুলো আছে, বোর্ডের যে ম্যাথগুলো আছে আজকে যে টপিকগুলো করাবো এই টপিকগুলো আমি তোমাকে বলে দিব, ওই টপিকগুলো খুঁজে খুঁজে বোর্ডের ম্যাথগুলো করে ফেলতে হবে। এখন কথা হলো ভাই কিভাবে খুঁজবো, কি বৃত্তান্ত, কিচ্ছু জানি না আমি, তোমার খুঁজে খুঁজেই করতে হবে। তো এখন কথা হচ্ছে যে আমার আমরা আজকে যেটা শুরু করবো সেটা হলো স্থির তড়িৎ। তো এখন আমরা আজকে মোটামুটি কি কি শিখতে পারি দেখো। আধান প্রাপ্তের মৌলিক ধারণা ব্যাখ্যা করতে পারবো, আধান কি জিনিস এবং আধান কিভাবে প্রাপ্ত হয় একটা জিনিস এটা জানতে পারবো। ঘর্ষণ ও আবেশ প্রক্রিয়ার বিশ্লেষণ মানে সেটা জানতে পারবো, এবং তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাহায্যে আধান শনাক্তকরণ এটা জানতে পারবো। তড়িৎ বীক্ষণ যন্ত্র কি সেটাও জানতে পারবো, তার সাহায্যে আধান ব্যাখ্যাকরণ, কুলম্বের সূত্র, গাণিতিক প্রয়োগ এই সম্পর্কে আমরা একটু কিছু জিনিস জানতে পারবো। এরপরে আমরা যদি বলি যে তড়িৎ ক্ষেত্র এবং বলরেখার দিক নির্দেশ করে এই জিনিসটা আমরা, তড়িৎ ক্ষেত্র বলরেখার দিক এটা আজকে আমরা নাও দেখতে পারি। এরপরে তড়িৎ বিভব এবং ধারকের ভূমিকা এটাও আমরা আজকে দেখবো না। স্থির তড়িতের ব্যবহার এবং ঝুঁকি এইটাও আজকে আমরা দেখবো না। নিরাপত্তা কৌশল এবং জীবন রক্ষা এটাও আজকে আমরা দেখবো না। তো আজকে আমরা কি কি দেখবো আর কি কি দেখবো না সেটা কিন্তু তুমি বুঝতে পারলে। এখন আসো আমরা মূল কাহিনী যেটা সেটাই আস্তে আস্তে চলে যাই। সেটা হলো আধান প্রাপ্তির মৌলিক কারণ। দেখো এখন আধান প্রাপ্তি মানে কি, আধান প্রাপ্তি, আধান পাওয়া, আধান পাওয়া মানে বোঝো, আধান পাওয়া, আধান পাওয়া মানে কি, আধান কি জিনিস আগে সেটা তোমাকে বুঝতে হবে। বুঝছো যে আধান কি জিনিস এবং আধান পাওয়া মানে কি? তো এখন কথা হলো যে একটা পরমাণু স্বাভাবিক অবস্থায় আধান নিরপেক্ষ থাকে। আধান নিরপেক্ষ মানে কি, আমি তোমার যদি বলি নর্মালি যে একটা তোমার পরমাণুর উপরে, যেমন আমি তোমাকে আগে আমি রিডিং পড়ে তোমাকে আগে বোঝানোর চেষ্টা করি যে প্রত্যেক পদার্থের পরমাণু আচ্ছা প্রত্যেকটা যে পদার্থ আছে সেই পদার্থের কিন্তু কোনো না কোনো পরমাণু দিয়ে কিন্তু প্রত্যেকটা পদার্থ গঠন করা হয়। সেটা তুমি বলতে পারো গোল্ড, সেটা বলতে পারো আয়রন, সেটা বলতে পারো সিলভার, তুমি যাই বলো না কেন তার মধ্যে কিন্তু অবশ্যই পরমাণু আছে। এখন এই পরমাণুর যেই তোমার কেন্দ্রে, পরমাণুর কেন্দ্রে আমরা যেই তোমার রাদারফোর্ডের পরমাণু মডেল দেখছি বা বোরের পরমাণু মডেল দেখছি, বুঝছো? তো এই পরমাণু মডেল গুলা দেখে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারছি যে আমাদের কেন্দ্রে কি থাকে, তোমার পজিটিভ চার্জ থাকে, বুঝছো? পজিটিভ চার্জ থাকে, মানে পজিটিভ চার্জ থাকে, নিউট্রন থাকে এবং তার সাথে প্রোটন থাকে। তাহলে আমাদের পরমাণুর কেন্দ্রে কি থাকে, নিউট্রন থাকে এবং প্রোটন থাকে, এটা তো তুমি জানো। বুঝছো? এটা দেখো, এটা দেখলে বুঝতে পারবা যে পরমাণুর কেন্দ্রে নিউট্রন থাকে এবং প্রোটন থাকে। এবং এই যে পরমাণুকে ঘিরে ঘুরতে থাকে হলো ইলেকট্রন, তাহলে পরমাণুকে ঘিরে কে ঘুরতে থাকে, ইলেকট্রন, এবং ভেতরে কি থাকে, প্রোটন। তাহলে পরমাণুর ভেতরে থাকে প্রোটন আর পরমাণুর বাইরে, বুঝছো, ঘুরতে থাকে হলো ইলেকট্রন। এখন কথা হলো এই যে আমাদের প্রোটনের যে নাম্বার, আমাদের যে প্রোটনের নাম্বার এবং আমাদের যে ইলেকট্রনের নাম্বার এই দুইটা সেম হয়।
আমাদের প্রোটন, ভালো করে বুঝবা, আমাদের যে প্রোটন, এই প্রোটন কিন্তু পজিটিভ চার্জ যুক্ত বা ধনাত্মক আধান যুক্ত। বুঝতে পেরেছো? ধনাত্মক আধান যুক্ত। এবার এবার যদি আমি তোমাকে বলি যে আমাদের ইলেকট্রন, এই যে আমাদের ইলেকট্রন, এই ইলেকট্রন মহাশয় ইনি কিন্তু আবার নেগেটিভ আধান যুক্ত। ভালো করে বোঝো, আমাদের প্রোটন পজিটিভ আধান যুক্ত এবং ইলেকট্রন নেগেটিভ আধান যুক্ত। এই দুইটা কিন্তু বুঝতে হবে। তো কি বুঝতে হবে? আমাদের প্রোটন সে পজিটিভ চার্জ যুক্ত এবং আমাদের ইলেকট্রন সে নেগেটিভ চার্জ যুক্ত। এই দুইটা জিনিস যদি বোঝো তাইলে তুমি বুঝতে পারছো যে আসলে আধান জিনিসটা কি। আচ্ছা, তো এবার আমি যদি বলি যে আমাদের পজিটিভ চার্জ যুক্ত প্রোটন এবং নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রন, এই দুইটা যদি সমান হয়, ভালো করে বোঝো, আমার এই যে আমাদের ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা কিন্তু সমান। এইদিকে তাকো, ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা কিন্তু একটা পরমাণুর মধ্যে সমান থাকে। যতটুকু ইলেকট্রন থাকে ঠিক ততটুকু প্রোটন থাকে। তার মানে যতটুকু প্লাস থাকে ঠিক ততটুকুই মাইনাস থাকে। তাহলে যতটুকু প্লাস ঠিক ততটুকু মাইনাস, তাই মিলে একেবারে আমাদের এই যে আমাদের যে পরমাণু সেটা কিন্তু আধান নিরপেক্ষ হয়ে যায়। তার মানে প্রত্যেকটা প্লাসের জন্য এক একটা করে মাইনাস আছে, তো প্লাস মাইনাস করে কিন্তু একেবারে জিরো বা নিউট্রাল হয়ে যায়। বুঝছো? তো পরমাণুটা হলো আধান নিরপেক্ষ বা আমরা যেটাকে বলতে পারি নিউট্রাল। বুঝছো? তার মানে আমাদের প্রত্যেকটা পরমাণু আধান নিরপেক্ষ। এখন কথা হলো, এখন আমার কথা হচ্ছে যে এখন পরমাণুর মধ্যে থেকে কোনোভাবে যদি আমি আধান একটা সরাই ফেলাই, যে কোনো আধান হইতে পারে। মনে করো যে এখানে আমার একটা পরমাণু আছে, মনে করো এইটা হচ্ছে একটা বেলুন। বুঝছো? এটা মনে করো একটা বেলুন। তো বেলুনের মধ্যে আমাদের প্লাস চার্জ আছে তিনটা, তো মাইনাস চার্জ কয়টা আছে? 100% তিনটাই থাকবে, বিকজ এটা তো আধান নিরপেক্ষ। এখন আমার কথা হলো, আমি সামহাউ কোনোভাবে আমি এখান থেকে এই যে মাইনাস গুলা আমি কোনোভাবে সরাই ফেললাম, তখন আমাদের এই বেলুনটা আধান নিরপেক্ষ কিন্তু আর থাকলো না। তখন এই বেলুনটা কি হয়ে গেল? ধনাত্মক আধানযুক্ত। তখন এই পরমাণুটা কি হয়ে গেল? ধনাত্মক আধানযুক্ত। এটা কিন্তু আর কোনোভাবে আধান নিরপেক্ষ থাকলো না, বিকজ এই যে আধান নিরপেক্ষ থাকার জন্য আমাদের এই প্লাসকে এই মাইনাস যে কেটে দিচ্ছিল, আবার এই প্লাসকে এই মাইনাস কেটে দিচ্ছিল, এই প্লাসকে এই মাইনাস কেটে দিচ্ছিল। বাট এইটা আমাদের কি হয়ে গেল, যখন আমি সামহাউ কোনোভাবে মাইনাসটাকে আলাদা করে ফেললাম, তখন এই যে আমাদের বেলুনটা আমাদের আর আধান নিরপেক্ষ থাকলো না, এটা হয়ে গেল হলো আধান যুক্ত। তো কি আধান যুক্ত হয়ে গেল? ধনাত্মক আধান যুক্ত। আবার এর ভাইস ভার্সা ফর্ম হইতে পারে। এখানে মনে করো আরেকটা বেলুন আছে, যেখান থেকে তুমি সামহাউ সামহাউ তুমি এখান থেকে প্লাস আয়নটা নিয়ে দিলে। তাহলে প্লাস আয়ন যখন তুমি সরাই দিচ্ছ, তখন এখানে ধরি সরি প্লাস আধান তুমি যখন সরাই দিচ্ছ, তখন এখানে আমাদের ঋণাত্মক আধান থেকে যাচ্ছে। তাইলে এই বেলুনটা কিন্তু আমাদের ঋণাত্মক আধান যুক্ত, আর এই বেলুনটা কিন্তু আমাদের ধনাত্মক আধান যুক্ত। এতটুক বোঝো। এবার আমি আরো একটা জিনিস তোমাকে একটু ব্যাখ্যা করি আস্তে আস্তে। সেটা হলো, এই যে এই বেলুনটার কথা চিন্তা করো, যে এই বেলুনটা আমার ধনাত্মক আধান যুক্ত। এখন এই বেলুনটা যেহেতু ধনাত্মক আধান যুক্ত, দেখো প্রত্যেকটা পরমাণু চাই স্থিতিশীলতা অর্জন করতে। তার মানে তার যতটুকু ইলেকট্রন থাকবে ঠিক ততটুকুই প্রোটন রাখার জন্য সে সবসময় ব্যস্ত হয়ে যায়। তো ও সবসময় কি চাবে বলতো? আধান নিরপেক্ষ থাকতে। তাইলে এখন আশপাশে, মনে করো আশপাশে কোন এক জায়গায় তোমার একটা স্টেবল পরমাণু আছে যার মধ্যে নেগেটিভ চার্জ আছে। বুঝছো? পজিটিভ চার্জও আছে, নেগেটিভ চার্জও আছে। তাইলে এই পরমাণুটা কি হবে বা এই বেলুনটা কি হবে? এর দিকে আকর্ষিত হবে না? এর দিকে আকর্ষিত হবে। বুঝতে পেরেছো আমার কথা? আশা করি বোঝা যাচ্ছে, আমি খুব কঠিন কিছু বলি নাই। তো এখন আমার মূল যে কাহিনী সেটা হলো যে স্বাভাবিক অবস্থায় আমাদের যে পরমাণুগুলো থাকে সেটা থাকে আধান নিরপেক্ষ নরমালি। এবার ইলেকট্রন বর্জন করলে বা ইলেকট্রন তুমি যদি ফেলাই দাও, তাইলে বস্তু পজিটিভ আধান পায়। একটু আগে আমি দেখালাম কিন্তু তোমাকে যে এখান থেকে আমি ইলেকট্রন ফেলাই দিছিলাম, তো আমার বস্তুটা পজিটিভ আধান যুক্ত হয়ে গেছিল। আবার এইখানের দিকে তুমি যদি তাকাও, তাইলে তুমি যদি ইলেকট্রন গ্রহণ করো তাইলে নেগেটিভ আধান পাবে। যদি ইলেকট্রন গ্রহণ করো তাইলে নেগেটিভ আধান পাবে। একটু আগে আমি দেখাই আসছি। তাইলে এখন আধানের মূল কারণটা কি বলতো? আধানের মূল কারণ কি? আধানের মূল কারণ কিন্তু ইলেকট্রনের স্থানান্তর। আধানের মূল কারণ কি? ইলেকট্রনের স্থানান্তর। বুঝছো? তাইলে আমার একটা পরমাণু আধান প্রাপ্তির যে মৌলিক কারণ সেটা কি? ইলেকট্রনের স্থানান্তর। ইলেকট্রনের স্থানান্তরের কারণে কিন্তু আমাদের আধান হয়। বুঝছো? তো এখন কথা হলো, এটা যদি আশা করি তুমি যদি বুঝে থাকো তাহলে আমরা সামনের দিকে যাইতে পারি। তাহলে আধান তৈরির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে যদি আমরা কথা বলি, দেখো আধান কয়েকটা প্রক্রিয়াতে করা যাইতে পারে। আধান একটা বস্তুর মধ্যে তৈরি করা যাইতে পারে কয়েকটা পদ্ধতিতে। 1 নম্বর পদ্ধতি হলো ঘর্ষণ। বুঝছো? ঘর্ষণ। আর 2 নম্বর পদ্ধতি হলো আবেশ। আবেশ নিয়ে আমরা কথা বলবো সামনের দিকে। আবেশ
তড়িৎ চৌম্বকীয় আবেশ নামে তোমার একটা ফুল চ্যাপ্টারই আছে, বুঝছো, তড়িৎ চৌম্বকীয় আবেশ। এরপরে পরিবহন, এই তিনটা জিনিস মূলত আধান তৈরির জন্য তোমার দায়ী থাকে, বুঝছো। তাইলে এখন কথা হলো ঘর্ষণ কিভাবে আধান তৈরি করতে পারে। দেখো, তুমি যখন দুইটা বস্তুকে একসাথে ঘষবা, তখন একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে তোমার ইলেকট্রন চলে যাবে, বুঝছো। দুইটা বস্তু যখন তুমি একত্রে ঘষবা, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই দুইটা বস্তু যখন তুমি একসাথে ঘষছো, তখন একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে আমাদের ইলেকট্রন চলে যাচ্ছে। যেহেতু ইলেকট্রন চলে যাচ্ছে, সেহেতু কিন্তু আমার একটা বস্তু ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যাচ্ছে, তাই তো। এখন কথা হলো, এই যে কাচের যে দণ্ড আছে, এই দণ্ডকে তুমি যদি রেশম কাপড় দিয়ে ঘষো, তাইলে আমাদের নেগেটিভ কাছ থেকে কিছু নেগেটিভ আয়ন বা ইলেকট্রন আমাদের ওই রেশমে চলে যায়। তো কাছ থেকে কিছু নেগেটিভ আয়ন বা ইলেকট্রন যখন আমার চলে যাবে রেশমে, তখন আমাদের কাচ কিন্তু পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। বিকজ আমার যে কাচ, এই যে আমার কাচ, এই কাচকে তুমি যদি দেখো, এই যে কাচ, এই কাচকে তুমি রেশম কাপড় দিয়ে ঘষলে কিছু ইলেকট্রন রেশম কাপড়ে চলে গেল। রেশম কাপড়ে চলে যাওয়ার কারণে আমাদের এই কাচে কিন্তু ইলেকট্রনের ঘাটতি পড়ে গেল। যেহেতু আমার কাছে ইলেকট্রনের ঘাটতি পড়ে গেল, তাইলে আমাদের এই যে কাচ, এই কাচ তখন পজিটিভ আধানে আধানে আছে, বুঝছো। আমাদের তখন এই কাজটা কাছে কি আছে, পজিটিভ আধান আছে। তো এতটুকু তো বোঝা গেছে। এখন আবেশ, আমি তোমাকে বলি, কোন আধানযুক্ত বস্তুকে স্পর্শ না করে আধানহীন বস্তুর কাছে নিয়ে আসলে স্থায়ীভাবে তাকে আয়িত করার প্রক্রিয়া, বুঝছো। এসে তাকে অস্থায়ীভাবে আয়িত করা যায়। যেমন তোমাকে আমি যদি বলি যে কোনো আধানযুক্ত বস্তুকে, বুঝছো, কোনো আধানযুক্ত বস্তুকে স্পর্শ না করে, বুঝছো, আধানহীন কোনো বস্তুর কাছে যদি নিয়ে আসো, তাহলে কিছুক্ষণের জন্য এরা আহিত থাকবে। এটা নিয়ে আমি সামনে আরো কথা বলবো, এইভাবে চুম্বক বানানো যায়, কিভাবে চুম্বক বানানো যায়, এই সব বিষয় নিয়ে সামনে অনেক কথা বলা হবে। বাট এটা আপাতত খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। এবার আমি যদি বলি পরিবহন, দেখো, সরাসরি সংস্পর্শের মাধ্যমে আধানের স্থানান্তর ঘটে। এতে আধানের পরিমাণে এতে আধানের পরিমাণের আহ দুই বস্তুর মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা কি, এইটা আমার সামনে স্লাইডে আমি তোমাকে বোঝাচ্ছি। বাট আপাতত ঘর্ষণ জিনিসটা কি সেটা বুঝলেই আমরা তড়িৎ বীক্ষণ যন্ত্র সম্পর্কে একটু জানতে চলে যাব। তড়িৎ বীক্ষণ যন্ত্র কি, দেখো, এই যে তড়িৎ বীক্ষণ যন্ত্র, এখানে আমরা একটা মেশিন দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলতে পারি যে তড়িৎ বীক্ষণ যন্ত্র। দেখো, এই যে এটা এটা একটা মেশিন, যেটাকে আমরা বলতে পারি তড়িৎ বীক্ষণ যন্ত্র। এখন এই তড়িৎ বীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমরা কি করে থাকি, তড়িৎ বীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমরা কিন্তু চার্জ মেপে থাকি, বুঝছো। তড়িৎ বীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমরা কি করি, চার্জ মাপি। চার্জটা ধনাত্মক না ঋণাত্মক, নরমালি আমরা এটা নির্ণয় করি কিসের মাধ্যমে, তড়িৎ বীক্ষণ যন্ত্রের মাধ্যমে। এখন তড়িৎ বীক্ষণ যন্ত্রের কাজটা কি, কিভাবে কাজ করে, সেটা নিয়ে আমরা একটু হালকা করে আলোচনা করব। দেখো, আমরা আহ একটা কাচের একটা পাত্র নিছিলাম, বুঝছো। তো কাচের পাত্রে আমরা কয়েকটা জিনিস রাখছিলাম। দেখো, এই যে কাচের পাত্রে আমরা গোল্ড প্লেট নিছিলাম। দেখো, এটা হচ্ছে সোনার পাত, বুঝছো, গোল্ড প্লেট বা সোনার পাত। আর আমরা এখানে একটা গ্লাস জার নিয়েছি। তো এই যে গ্লাস জার নিছি এবং আমরা সোনার পাত নিয়েছি, তারপরে আমরা একটা রড দিয়ে এই দুইটাকে যুক্ত করে রাখছি। আচ্ছা, এবং একই সাথে সাথে আমরা এই পুরো যে প্রসেসটা আছে, সেই প্রসেসটা একটা ভ্যাকিউম প্রসেসের মধ্যে করছি। তার মানে আমাদের যে গ্লাসের মধ্যে টোটালি কোনো বায়ু নাই। আমরা একটা কি করছি বলতো, আমরা নর্মালি যে কাজটা করছি সেটা হলো, আমরা এটা একদম ভ্যাকিউম করে ফেলছি বা বায়ুকে সম্পূর্ণ বের করে ফেলছি। এখন আমাদের যে কাজটা সেটা হলো, আমার যে স্বর্ণপাত, আমাদের যে সোনার পাত দুইটা দেখছিলে না, এই যে সোনার পাত, এই পাত তোমার আধানের যে অস্তিত্ব, এই অস্তিত্ব এবং প্রকৃতি নির্ণয় করে দেয়। কিভাবে, দেখো, আধান শনাক্ত করলে তোমার এই যে তোমার বস্তু দুইটা চাকতির কাছে আনলে পাত দুইটি ফাঁক হয়ে যায়, বুঝছো। দেখো, এই যে এখানে তুমি যখন এই যে এই যে এখানে যে চাকতিটা আছে, এই যে চাকতি, এখানে তুমি যদি কোনো আধানযুক্ত বস্তুকে নিয়ে আসো, তাইলে এই যে নিচের এই সোনার পাত, এই সোনার পাত আস্তে আস্তে ফাঁকা হয়ে যাবে। এবং একই সাথে সাথে তুমি যদি আহ কথা হলো, এখন মনে করো যে এখানে যে কাজটা হইতে পারে সেটা হচ্ছে, এই যে আধানের ফলে তোমার এই যে সোনার পাত যে ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এখন এই যে ফাঁকা হয়ে যাওয়ার কারণে তুমি জানতে পারবা এই চার্জটা আসলে কি পজিটিভ নাকি নেগেটিভ। এখন কথা হলো, আমি কিভাবে জানবো চার্জটা পজিটিভ নাকি নেগেটিভ, এটা জানার একটা প্রসেস আছে। সেটা হলো, দেখো,
অজ্ঞাত যে আধান, মানে অজ্ঞাত আধান মানে তুমি যে আধানটা দিচ্ছ সেই আধানটা আসলে পজিটিভ না নেগেটিভ তুমি নিজেও জানো না, বাট তুমি দিচ্ছ। তো দেওয়ার ফলে যদি পাতের যে ফাঁক, এই ফাঁক যদি বৃদ্ধি পায়, তাইলে তাইলে তুমি কি বুঝবা বলো তো? এই পাতের এই ফাঁকা যদি বৃদ্ধি পায় তাইলে তুমি একটা জিনিসই বুঝবা, সেটা কি? সেটা হলো এই যে আমাদের যন্ত্রের আধান, মানে যন্ত্রের আধান মানে কি বলতো? যন্ত্রের আধান মানে আমাদের এখানে যে আগে থেকে আধান দেওয়া ছিল, যে সোনার পাতের যে আধান, বুঝছো? এই আধান এবং এই যে এখানে তুমি যে আধান দিচ্ছ, এই দুইটা সমপ্রকৃতির। সমপ্রকৃতির কেন? আমরা জানি যে একই প্রকৃতির আধান একে অপরকে বিকর্ষণ করে, তাই তো? তার মানে এখানে যদি আমাদের প্লাস আধান থাকে, তাইলে এখানেও তুমি যদি প্লাস আধান দাও, তাইলে কি হবে? এই দুইটা দুইটাকে বিকর্ষণ করবে এবং একটা একটা থেকে দূরে সরে যাইতে থাকবে, বুঝছো? কিন্তু তুমি যদি এখানে দাও এমন একটা আধান, যে আধানটা এই আধানের বিপরীত, সেক্ষেত্রে কিন্তু এই দুইটা কাছাকাছি চলে আসবে, বুঝছো? তো এইভাবে আমরা এইভাবে কিন্তু আমাদের তড়িৎ বীক্ষণ যন্ত্র কাজ করে। তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাহায্যে এইভাবে আমরা যেই তোমার অজ্ঞাত আধানের যেই তোমার প্রকৃতি, এই প্রকৃতিটা আমরা নরমালি নির্ণয় করতে পারি। নিশাত, নিশাত, তুমি কথা বলছো না কেন? বুঝছো তুমি? না বুঝলে প্রশ্ন করতে হবে তো, তুমি কথা বলছো না কেন? আচ্ছা, তো এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখো এতক্ষণ যা যা বললাম না, এগুলো কিছুই গুরুত্বপূর্ণ না, খুব কম জিনিস এখানে আছে গুরুত্বপূর্ণ, বুঝছো? বাট এখন যেটা নিয়ে কথা বলবো, কুলম্বের সূত্র, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বুঝছো? এটা তোমার দুইটা বিন্দু চার্জের মধ্যে বল নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। তোমার কুলম্বের সূত্র দুইটা বিন্দু চার্জের মধ্যে বল নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় কুলম্বের সূত্র। এখন দুইটা বিন্দু চার্জ, মনে রাখবা যে কুলম্বের সূত্র কখনোই কিন্তু বড় কোনো চার্জের জন্য কাজ করতে পারে না। কুলম্বের সূত্র সবসময় বিন্দু চার্জের জন্য কাজ করে, বিন্দু চার্জ। এখন কথা হচ্ছে যে কুলম্বের সূত্রটা আসলে কি। দেখো কুলম্ব একটা কথা বলছিলেন, সেটা হলো যে কুলম্ব একটা কথা বলছিলেন যে কি কথা বলছিলেন কুলম্ব, আমরা চলো একটু দেখে আসি। কুলম্ব বলছিলেন যে দুটি বিন্দু চার্জে দুটি বিন্দু চার্জের বা আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল, দুটি কিসের দুটি কিসের বলতো? দুটি বিন্দু আধানের। আবারও ভালোভাবে দেখো, অবশ্যই বিন্দু আধান লিখতে হবে। বিন্দু আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল বলদ্বয়ের আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক। বলদ্বয়ের আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বুঝছো? এবং এই বল আধানদ্বয়ের সংযোগকারী সরল রেখা বরাবর ক্রিয়া করে। এখন এই কথাটা আমরা গাণিতিক ভাবে একটু লেখার চেষ্টা করি। দেখো বলকে নরমালি আমরা এফ দিয়ে লিখি, এটা আমরা সবাই জানি, বলকে নরমালি আমরা এফ দিয়ে লিখতে পারি। তো বলকে যদি আমরা নরমালি এফ দিয়ে লিখি, তাইলে এখান থেকে আমরা বলতে পারি এফ ইজ ইকুয়াল টু, দেখো এফ ইজ ইকুয়াল টু আমরা এখনই বলছি না, আমরা বলছি যে কুলম্ব আমাদের কি বলেছে, যে দুটি বিন্দু চার্জের মধ্যবর্তী আকর্ষণ বল। দুইটি কি চার্জ? বিন্দু চার্জ। তো বিন্দু চার্জ একটা ধরলাম আমরা কিউ, আর একটা ধরলাম হচ্ছে পি। এইটা একটা বিন্দু চার্জ, এটা একটা বিন্দু চার্জ। দুইটি বিন্দু চার্জের মধ্যবর্তী দূরত্ব, বুঝছো? তো দুইটি বিন্দু চার্জের মধ্যে যে আকর্ষণ বল, এই এর সাথে একটা আকর্ষণ আছে, এর সাথে একটা আকর্ষণ আছে। এই আকর্ষণ বল, এই যে এই দুইটা যে আধান, এই দুইটা যে চার্জ, এই চার্জের গুণফলের সমানুপাতিক। চার্জের গুণফলের সমানুপাতিক। তাইলে আমরা কি লিখতে পারি? এফ সমানুপাতিক পি গুণ কিউ, বুঝছো? এটাকে তুমি নরমালি পি ইন্টু কিউ দিতে পারো, এখানে একটা নরমালি এই চিহ্নটা দিতে পারো, এই যে গুণ না দিয়ে নরমালি তুমি এখানে এরকম দিতে পারো। আচ্ছা, তো এটা হয়ে গেল। এরপরে আবার কি বলেছে, যে এদের আকর্ষণ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো দূরত্বরে তুমি নরমালি ডি দিতে পারো, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক। তো এখন তুমি লিখতে পারো এফ সমানুপাতিক 1/d²। তো এই জায়গা থেকে আমাদের নরমালি সুন্দর একটা সূত্র আসে, সেটা হলো এফ সমানুপাতিক কিউ কিউ বা পি বাই ডি², বুঝছো? তো এখান থেকে তুমি একটা কাজ করতে পারো, এইটাকে মনে করো আমি এই সূত্রটারে আরেকটু সুন্দর দেখানোর জন্য এইটাকে নিলাম পি1, আর এইটাকে নিছি আমি পি2, তাই তো? তাহলে এটাকে পি1 পি2 নিলি, এখানে তুমি নরমালি কি লিখতে পারবা? পি1 পি2।
নর্মালি P1 P2 লিখলে, তাইলে এখানে লিখতে পারবা P1 P2। আচ্ছা, তো এখান থেকে তুমি নর্মালি একটা কথা লিখতে পারো, সেটা হলো F সমানুপাতিক P1 P2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। তুমি নর্মালি এটা লিখলে F সমানুপাতিক P1 P2 বাই ডি স্কয়ার। আচ্ছা, এটা তুমি লিখে ফেলে দিলে। এখন কথা হচ্ছে, আমার মূল কাহিনী যেখানে, সেটা হচ্ছে এই সমানুপাতিককে আমাদের তুলে দিতে হবে। তো সমানুপাতিক চিহ্নকে তুলে দিলে একটা ধ্রুবক আনতে হবে। সেই ধ্রুবক জিনিসটা কি? সেই ধ্রুবক জিনিসটাই হচ্ছে আমাদের কে। বুঝছো? এই যে কে, এই কে হচ্ছে আমাদের কি বলতো, কুলম্ব কনস্ট্যান্ট। বুঝছো? তো কুলম্ব কনস্ট্যান্টকে এখানে আনতে হবে। তো এফ সমানুপাতিক, এফ সমান সমান কে ইন্টু Q1 Q2 বাই ডি স্কয়ার। আচ্ছা, তো এখন কথা হলো, এই যে কে, এই কে এর একটা মান আছে। কে এর মান কত? 9 ইন্টু 10⁹ বুঝছো? এই কে এর মান কত? 9 ইন্টু 10⁹। এখন কে কোথা থেকে আসলো? এই যে কে হচ্ছে, আমরা তোমার নর্মালি যদি কে বলি, কে হলো কুলম্ব কনস্ট্যান্ট। এই কুলম্ব কনস্ট্যান্ট কি? কে ইজ ইকুয়াল টু 1/4πε0। বুঝছো? 1/4πε0, এইটা হচ্ছে আমাদের কে এর নর্মালি ভ্যালু। এইভাবে কুলম্ব এটাকে নিয়ে আসছিলেন 1/4πε0। তো এপসাইলন নট মানে হচ্ছে আমাদের শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা, ভেদন যোগ্যতা। বুঝছো? তো এটা তোমার বইতে এইভাবে লেখা নেই বলে আমি খুব বিস্তারিত যাচ্ছি না, বাট এই সূত্রটা আমরা এই যে যে সোনার পাত দিয়ে যে পরীক্ষাটা করছিলাম না, ওই পাতের কথা বলতে যেই আমরা এইখানে এই সূত্র পর্যন্ত আসতে পারতাম। বাট আমি বললাম না, কারণ তোমার বইতে এই জিনিসটা ওইভাবে আলোচনা করা নেই, এবং এসএসসি তে এই বিষয় নিয়ে খুব একটা প্রশ্ন আসতে আমরা দেখি নাই। বুঝছো? বাট কথা হচ্ছে, এই যে কে এর মান হচ্ছে 9 গুণ 10⁹ 9, 9 গুণ 10⁹ এইটা হচ্ছে কে এর মান। তো কে এর মান এইটা তুমি লিখতে পারো ডিরেক্ট। আবার অনেকে আছে যে এইটা লিখার পরে তারপরে মান এইটা দেয়। তো তুমি যে কোনো একটা দিতে পারো। বুঝছো? যেটা তোমার মন চায় তুমি সেটা করতে পারো। বাট আমি প্রেফার করব যে আমাদের সূত্রটা যেন আমরা এইভাবে লিখি, যে এফ সমান সমান কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। বুঝছো? তো কে এর মান কি? 1/4πε0। বুঝছো? বাট এখানে তুমি এই যে কে এর মান 1/4πε0 না লিখে তুমি একেবারে 9 গুণ 10⁹ লিখে দিবা। এটা আরো তোমার জন্য সুবিধা রইলো। তো এখন কথা হলো যে আমরা বুঝলাম কিনা এই সূত্রটা। তো এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। এখন ধ্রুবক এবং একক সমাচার, এটা নিয়ে যদি আমি কথা বলি, যে ধ্রুবক এবং একক সমাচার। বুঝছো? তো সমাচার একটা তোমার বাংলা গ্রামার নিয়ে যারা পড়ছে, আন্টির কাছে শুনবা যে সমাচার মানে কি, আমি আসলে খুব ভালো জানি না। তো লিখতে হয় তাই লিখছি। তো এখন কথা হলো ধ্রুবক এবং একক, এইটা নিয়ে যদি আমরা একটু কথা বলি। তো এখন এই যে কে এর মান, এর মান শূন্য স্থানে মাথায় রাখতে হবে। এটা খুব বেশি মাথায় রাখতে হবে। শূন্য স্থানে কে এর মান 9 গুণ 10⁹ তোমাকে যদি পরীক্ষার খাতায় শূন্য স্থান না বলে, বলে বায়ুপূর্ণ স্থান, কে এর মান তুমি এটা কিন্তু লিখতে পারবা না। মাথায় রেখো। বিকজ কারণটা হচ্ছে, এই যে আমাদের কে সমান সমান যে 1/4πε0, এই এপসাইলেন নট মানে হলো শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা। এই এপসাইলন নট কোথা থেকে আসছে? আমরা যে ভ্যাকিউমে যেই ইয়া দিয়ে, তোমার এই যে বোতল দিয়ে যে পরীক্ষাটা করছিলাম সোনার পাতের, সেই পরীক্ষা থেকে এইটা আমরা পাইছিলাম। এপসাইলন নট সম্পর্কে আমরা ধারণা পাইছিলাম। যার কারণে এটা কিন্তু শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা। কোনোভাবেই এটা কিন্তু শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমের ভেদন যোগ্যতা না। এখন কথা হচ্ছে, যদি ভাইয়া আমার অন্য কেস আসে, প্রথম কথা হলো তোমার শূন্য মাধ্যম ছাড়া অন্য কেস জীবনেও আসবে না এসএসসি তে। বুঝছো? এটা ইন্টারের দিকে আমরা আসতে দেখি। বাট তখন আমাদের সূত্র ভিন্ন হয়ে যায়। তখন এই এফসাইলন নটের জায়গায় শুধুমাত্র এফসাইলন আমরা ইউজ করি, এবং এই সূত্রটা তখন একটু চেঞ্জ হয়, সামান্য একটু চেঞ্জ হয়। বুঝছো? তো এইটা নিয়ে তোমার মাথা ব্যথা করার কোনো ব্যাপারই নাই। বাট এতটুকু তোমার মাথায় রাখতে হবে যে কে এর মান আমাদের শূন্য মাধ্যমে কত? 9 গুণ 10⁹ এটা শুধুমাত্র শূন্য মাধ্যমে। এবং এই যে আমাদের কে এর মান বা কুলম্ব কনস্ট্যান্টের মান কত? এম স্কোয়ার বাই কুলম্ব স্কোয়ার। বুঝছো? নিউটন মিটার স্কোয়ার বাই কুলম্ব স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কিসের মান বলতো? আমাদের কে এর মান। বুঝছো? কে এর মান।
আচ্ছা, এখন আমরা একটা গাণিতিক উদাহরণে যাব, যে হাইড্রোজেন পরমাণুর, বুঝছো, আমরা একটা গাণিতিক উদাহরণে যাই নরমালি। দেখো এখানে কি বলেছে, একটা হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব এত হলে তোমার আকর্ষণ বল কত। সুন্দর একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম। দেখো আমি তোমাকে এটা একটু করে দিব, বাকিগুলো তোমার করতে হবে। তো এখন হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব দেখো, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব হলো এত, তাইলে আকর্ষণ বল কত। তা আকর্ষণ বল বের করার সূত্র আমরা কিন্তু পড়ে আসছি। সেটা কি, আমরা পড়ছি যে এফ সমান সমান, আমরা কি পড়ছি, এফ সমান সমান আহ আমরা কি পড়ছি বলো, এফ সমান সমান Q1 Q2 বাই ডি স্কোয়ার। এইটাই তো, আর এখানে একটা ছিল কে। এইটাই তো আমরা আকর্ষণ বল বের করার সূত্র ছিল, তাই না? যে দুইটা বিন্দু চার্জের মধ্যে আকর্ষণ বল বের করার তো আমার সূত্র একটাই, তাই না? সেটা হচ্ছে এইটা, সেটা হলো এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। এখন আমার কথা হচ্ছে, আমার এখানে আমার প্রশ্নে কি বলেছে, হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব এত হইলে আকর্ষণ বল কত। এখন আমার কথা হচ্ছে, এই কোয়ালিটির প্রশ্ন কিন্তু শয়তান স্যাররা দিয়ে দিতে পারে, বুঝছো। তো এখন কথা হচ্ছে যে আমাদের মনে করো এইটা হচ্ছে আমাদের একটা পরমাণু, এই যে আমাদের কক্ষপথ। এখন আমার এখানে কি বলছে, যে বলছে যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব। মনে করো যে এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এখান থেকে এই যে এইটা হচ্ছে আমাদের ইলেকট্রন, ভালো করে দেখো, এইটা হচ্ছে আমাদের ইলেকট্রন, নিউক্লিয়াস থেকে ইলেকট্রন। তো এদের মধ্যবর্তী একটা দূরত্ব তোমাকে দিয়ে দিছে, এদের মধ্যবর্তী একটা দূরত্ব তোমাকে দিয়ে দিছে। এই দূরত্বটা কত বলো তো? এই দূরত্বটা কিন্তু এখানে তুমি সুন্দরভাবে পাচ্ছ, সেটা হলো 0.5 গুণ 10⁻⁻10। বুঝছো কত? 0.5 গুণ 10⁻⁻10। এইটা হচ্ছে তোমাদের এই যে দুইটা আধানের মধ্যবর্তী দূরত্ব, একটা আমাদের নিউটন আর একটা আমাদের ইলেকট্রন, বুঝছো। তো এদের মধ্যবর্তী দূরত্ব, এখন আমাদের এদের আকর্ষণ বলটা বের করতে বলেছে। তো আকর্ষণ বল, দেখো আকর্ষণ বলটা আমরা নর্মালি কি বের করি, আমরা আকর্ষণ বলটা কিন্তু এই সূত্র দিয়ে বের করব। তাইলে আমরা এখানে যে ডি স্কোয়ার, এই ডি স্কোয়ারের জায়গায় আমরা কি লিখবো নর্মালি, দেখো এই যে কে, এর বদলে, এর বদলে আমরা কি লিখতে পারি, 9 গুণ 10⁻9 লিখতে পারি। এই যে কে, এর বদলে আমরা কি লিখতে পারি, 9 গুণ 10⁻9। আচ্ছা, এটা লিখলাম। এরপরে আমরা Q1 Q2, তো Q1 এবং Q2, দেখো Q1, এখন কথা হলো আমাদের এই যে নিউটনের চার্জ কত। নিউটনের একটা কিন্তু চার্জ আছে, এটা কিন্তু তোমার রসায়নে প্রথম দিকে মুখস্থ করার কথা ছিল, বুঝছো। তো আমি কিন্তু কয়েকবার বলছিলাম ইলেকট্রনের চার্জ, প্রোটনের চার্জ, নিউটনের চার্জ, এটা মুখস্থ রাখার জন্য। এবং একই সাথে সাথে এখানে ইলেকট্রনের একটা কিন্তু চার্জ আছে, বুঝছো। তো এই দুইটা চার্জ তোমার এখানে বসাইতে হবে, বিকজ এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব তোমার যদি, বা মধ্যবর্তী আকর্ষণ বল যদি তোমার নির্ণয় করতে হয়, তাইলে তো এদের চার্জের মান তোমার আগে বের করতে হবে, তাই তো। তো এখানে তুমি ইলেকট্রনের যে চার্জের মান আছে সেটা বসাবা, গুণিতক এখানে তোমার যেই নিউটনের যে চার্জের মান আছে সেটা বসাবা, আর নিচে ডি স্কোয়ারের মান কত দেওয়া, 0.5 গুণ 10⁻10। এই যে এইটা করলে কিন্তু তোমার অ্যান্সার কিন্তু একেবারে ফাটাফাটি ভাবে বের হয়ে গেল, আর কিচ্ছু করা লাগবে না। কিন্তু এই প্রশ্নটা তোমার স্যার কেন দেবে জানো? এইটার জন্য না যে তুমি বল বের করতে পারো কি পারো না, এইটার জন্য স্যার তোমার দেবে না। তোমার এই প্রশ্নটা স্যার দেবে শয়তানি করে, যে তুমি ইলেকট্রন আর নিউটনের চার্জ জানো কিনা। তো এইটা অনেক স্টুডেন্টই ইলেকট্রন এবং নিউটনের চার্জ সম্পর্কে অবগত না। তো এই কারণে এই প্রশ্নটা আমি স্লাইডে অ্যাড করছি কিন্তু, বুঝছো। তো এখন কথা হলো যে আমাদের ইলেকট্রনের চার্জ কত, আমরা এটা কিন্তু খুব ভালোভাবে জানি, 1.6 গুণ 10⁻⁻19 কুলাম। আর আমাদের নিউটনের চার্জ কত, নিউটনের চার্জ হলো প্লাস, আর ইলেকট্রনের চার্জ কিন্তু আমাদের মাইনাস, বুঝছো। তো এখন এই নিউটন, এই কথা হলো এখানে তো নিউক্লিয়াস বলছে, তাই না? নিউক্লিয়াস বলছে, তো এই নিউক্লিয়াসে থাকে হচ্ছে কি প্রোটন, প্রোটন আর নিউটন, প্রোটন আর নিউটন, তাই তো। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন আর নিউটন থাকে। তো নিউটনের কিন্তু কোনো চার্জ নেই, নিউটন কিন্তু আধান নিরপেক্ষ, আধান নিরপেক্ষ। তাইলে চার্জ আছে কিসের, চার্জ আছে হচ্ছে প্রোটনের, বুঝছো। তো প্রোটনের চার্জ আছে, আর কার চার্জ আছে, ইলেকট্রনের চার্জ আছে। তো এই জন্য আমরা এখানে প্রোটনের চার্জ ধরে নিছি, আর দেন এখানে ইলেকট্রন। তো আমরা কিন্তু এইভাবে করে ফেলতে পারবো। তো আশা করি বুঝতে পারছো। তো এখানে আমাদের Q1 এর মান, এন্ড এখানে আমাদের Q2 এর মান। Q1 এটা হচ্ছে আমাদের, এই দেখো প্লাস নাই, তো প্লাস নাই কি পজিটিভ, এটা হচ্ছে প্রোটনের, আর এইটা হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ। দেখছো, সেম সেম চার্জ, একেবারে সেম, বাট শুধু তোমার চিহ্ন বিপরীত, বুঝছো।
তো এতটুকু মাথায় রাখলে কিন্তু আমরা ম্যাথটা করে ফেলতে পারবো। দেখো এফ ইজ ইকুয়াল টু 9 গুণ 10⁹ Q1 Q2 বাই আর স্কোয়ার, ব্যাস ম্যাথ হয়ে গেল। তো ফলাফল এত। বলো তো এটা কি বুঝছো নিশাদ? বলো, না বুঝলে বলো বুঝি না আবার বুঝাবো। বোঝো নাই? তুমি কি সূত্রটা বুঝছো? বোঝো না তা বলো নাই কেন যে আমি বুঝি নাই? হ্যাঁ, দেখো আমাদের কি বের করতে বলছে এখানে। এখানে আমাদের বের করতে বলছে হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব দেওয়া আছে, এখন আকর্ষণ বল বের করতে বলছে। তো আকর্ষণ বল বের করার যে সূত্র তুমি জানো, এফ ইজিক্যাল টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার, এটা তুমি নর্মালি জানো। তো তোমার ডি এর মান তো দিয়ে দিয়েছে, তুমি কে এর মান তো জানো, বাট এই যে কিউ আর Q1 আর Q2 এই দুইটার মান তুমি জানো না। মানে এই দুইটার মানও তুমি জানো, বাট তোমাকে প্রশ্নে দিয়ে দিই নাই। এই কিউ ওয়ানটা কি ইলেকট্রন, আর Q2টা হচ্ছে প্রোটন। বুঝছো? বিকজ নিউক্লিয়াসের মধ্যে যেই জিনিসটা আছে, দেখো এইটা মনে করো আমার একটা মনে করো যে পরমাণু, পরমাণুর মধ্যে এখানে আছে আমাদের সেই ইলেকট্রনটা, আর এই জায়গাটায় এই জায়গাটায় আছে মনে করো আমাদের হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের মধ্যে কিন্তু দুইটা জিনিস থাকে। নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে বলতো? ইলেকট্রন থাকে আর প্রোটন থাকে। দুত্তরি প্রোটন থাকে আর নিউট্রন থাকে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন আর নিউট্রন থাকে, তাই তো? তো এখন নিউটনের তো কোনো চার্জ নাই, নিউটন তো আধান নিরপেক্ষ, নিউটনের তো কোনো চার্জ নাই। তাইলে তোমাকে যেহেতু দুইটা চার্জের মধ্যে দূরত্ব বের করতে বলেছে, বুঝছো? তো দুইটা চার্জের মধ্যে দূরত্ব যখন তোমাকে বের করতে বলছে, তখন তুমি নিউটনকে তো আর গুনাই নিবা না, বিকজ নিউটনের তো চার্জই নাই, তাই না? নিউটনের তো চার্জই নেই, তো নিউটন তো বাদ। তাইলে তোমার কি করতে হবে? তোমার ইলেকট্রন নিতে হবে, আর এই পাশে প্রোটন নিতে হবে। তো ইলেকট্রনের চার্জ কত? 1.6, 1.6 গুণ 10⁻19 এটা হচ্ছে আমাদের প্রোটনের চার্জ। আর ইলেকট্রনের চার্জ কত? -1.6 গুণ 10⁻19। তো এইটা দিলে নর্মালি তুমি ক্যালকুলেশন করলে কিন্তু তোমার অ্যান্সারটা বের হয়ে যাচ্ছে। দেখো এইদিকে তাকাও, সেম এই কাজটাই করা হয়েছে। বলো বুঝছো কিনা? আচ্ছা এবার আচ্ছা, এই পর্যন্ত কি বুঝছো নিশাত? আচ্ছা, এখন কথা হলো যে এবার এইটা বলো, এই প্রশ্নটা দেখো পারো কিনা। হ্যাঁ, পারো কিনা দেখো, খাতায় করার চেষ্টা করো এটা। আমি 2 মিনিট টাইম দিলাম।
বুঝতে হবে। দাঁড়াও ওয়েট, আমি তোমারে বুঝাই। দেখো এদিকে দেখো, সেটা হলো, ভালো করে দেখো একটা জিনিস। আমরা যদি বলি যে কুলম্বের যে সূত্র সেটা নিয়ে কি কথা বলবো? দেখো এখানে আমি চার্জ, দেখো চার্জ দিলাম, এখানেও আমি দিলাম হচ্ছে charge। দেখো এই যে, এবার এদের মধ্যবর্তী আমি একটা দূরত্ব দিলাম, এই দেখো। তো দূরত্ব দেওয়ার ফলে দেখো এদের দুইজনের মধ্যে যে ফোর্স, দেখো এদের 1 সেন্টিমিটার দূরত্বে আছে এরা দুইজন, সরি, এরা দুইজন 10 সেন্টিমিটার দূরত্বের মধ্যে আছে। তাইলে এদের মধ্যে যেই তোমার ফোর্স, সেটা দেখো এটা নর্মালি তুমি যেই সূত্রটা শিখছো সেই সূত্র দিয়ে কিন্তু নর্মালি বের করে আনতে পারবা। এটা একদম কুলম্বের যেই সূত্রটা, নর্মাল যে সূত্র, সেটা ইউজ করেই কিন্তু এই সিমুলেশনটা বানানো হয়েছে। আচ্ছা, তো গেল, এটা গেল, এই নর্মাল কাহিনী গেল। এখন আমরা এই যে চার্জের ব্যাপার স্যাপার এটা নিয়ে একটু দেখবো, এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব যে চার্জ কেমন, কি কি বৃত্তান্ত, কোথায় কি বসে। তো সেটা নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো এখানে আমরা যদি নর্মালি এই জায়গাটায় একটা মনে করো চার্জ রাখলাম, বুঝছো, এখানে মনে করো আমরা একটা চার্জ রাখলাম। তো এইটা একটা পজিটিভ চার্জ, বুঝছো, এটা একটা পজিটিভ চার্জ, তাই তো। তো এটা একটা পজিটিভ চার্জ। তো এই চার্জকে আমরা এখানে রাখলাম। তো এই চার্জকে নর্মালি আমরা এখানে রাখলাম। তো রাখার পরে এবার আমি যদি বলি যে এই জায়গাটায় আমি একটা নেগেটিভ চার্জ রাখলাম, বুঝছো। তো আমি একটা পজিটিভ চার্জ রাখলাম, আমি একটা নেগেটিভ চার্জ রাখলাম। এখন কথা হলো, ভালো করে বোঝো, পজিটিভ এবং পজিটিভ আকর্ষণ করে না বিকর্ষণ করে? পজিটিভ এবং পজিটিভ আকর্ষণ করে না বিকর্ষণ করে? বিকর্ষণ করে। আর পজিটিভ আর নেগেটিভ আকর্ষণ করে না বিকর্ষণ করে? আকর্ষণ করে। পজিটিভ আর নেগেটিভ কি করে? আকর্ষণ করে, তাই তো। এখন মনে করো যে আমার যেটা বলা হয়েছে এখানে, আমি যদি তোমার ভ্যালু অ্যাড করতে নাও পারি, আমি তারপরও দেখি যে এই জায়গাটায় আমার কি বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে যে আমার একটা 5 কুলম্ব আর একটা হলো 3 কুলম্বের একটা চার্জ আছে 1 মিটার দূরত্বে, বুঝছো। তো এখন আমাদের কথা হলো যে তৃতীয় একটা চার্জ কোথায় রাখলে তাদের লব্ধি শূন্য হবে। মানে তৃতীয় একটা চার্জ আমি কোথায় রাখলে তাদের যে দুই প্রান্তের যে বল, মানে আমি তোমারে বুঝাই ভালোভাবে, যে আমার কথা হলো এখানে আমি মাইনাস আপাতত রাখছি না, যে এখানে আমার দুইটা প্লাস চার্জ আছে, তাই তো। তাদের মধ্যবর্তী দূরত্ব কতটুক? আমার আমার কতটুক দেওয়া আছে বলো তো, দাঁড়াও আমি আগে দেখে নিই আমার কতটুক দেওয়া আছে। আমার এখানে দেওয়া আছে হলো যে 1 মিটার দূরে রাখছে, নর্মালি 1 মিটার দূরে রাখছে। তো একটা তৃতীয় একটা কি চার্জ এখানে কিন্তু অবশ্যই তোমাকে বলে দিছে যে তৃতীয় যে চার্জটা সেটা কিন্তু একটা প্লাস চার্জ, নট মাইনাস চার্জ, একটা প্লাস চার্জ। এটা রাখতে হবে। রাখলে এখন তাদের মধ্যে কি হবে বলতো, তাদের মধ্যে তোমার দূরত্বে রাখলে তাদের লব্ধি বল শূন্য হবে। লব্ধি বল মানে কি বোঝো? লব্ধি বল মানে হচ্ছে, আমি তোমারে নর্মালি বলি, লব্ধি বল মানে বিষয়টা এখানে কি বুঝাইতে চেয়েছে আমি তোমারে বলি যে লব্ধি বল জিনিসটা আসলে কি। লব্ধি বলটা আসলে আমি তোমাকে বলি যে এই যে আমাদের যেই এখান থেকে মনে করো এই জায়গাটায় আমি একটা বল রাখছি, এখানে আমার আরেকটা আছে। তো আমার আহ এই জায়গায় মনে করো আমি একটা বল রাখলাম, বুঝছো। এই জায়গাটায় মনে করো আমি সাপোজ আমি তোমাকে ধরতে বলছি যে এই জায়গাটা একটা রাখলাম। এখন এই যে এ নাম্বার যেই তোমার চার্জ আছে, আর এখানে মনে করো বি নাম্বার চার্জ আছে। তো এ নম্বর চার্জ থেকে বি নম্বর চার্জের যেই আকর্ষণ বল, এখান থেকে এই পর্যন্ত আকর্ষণ বল সেম হচ্ছে। তাইলে কি দুইটা একসাথে কাটাকাটি হয়ে যাচ্ছে, বুঝছো। তো কথা হলো লব্ধি বল শূন্য, তার মানে এই যে এইটাকে যে বলে টানছে, এইটাকেও সেম বলে টানছে। তো এক সময় কেউ কোনো দিকে সরতে পারছে না। তো এইটাই হচ্ছে তোমার লব্ধি বল শূন্য হয়ে যাওয়া। ব্যাপারটা বুঝতে পেরেছো আমি কি বলছি? ব্যাপারটা বুঝছো কিনা? হ্যাঁ। আচ্ছা, তোমাকে আমি বুঝাই, দাঁড়াও ওয়েট। তো এখানে মনে করো যে আমার একটা প্লাস চার্জ আছে, বুঝছো। তো এখানে প্লাস চার্জ আছে। এখন কথা হলো এরা দুইজন একটা নির্দিষ্ট দূরত্বে আছে। কত দূরত্বে আমি তোমাকে বলি, দাঁড়াও আমি তোমাকে মেপে দেখাই। মনে করো যে এরা নর্মালি আমার দূরত্বে আছে হচ্ছে 200, আচ্ছা 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার সমান 1 মিটার, তাই না? আমরা 1 মিটার দূরত্বে রাখি।
মোটামুটি 1 মিটার দূরত্বে আমরা এটাকে রাখলাম। তো এখন আমার কথা হচ্ছে দেখো, এই যে মোটামুটি 1 মিটার দূরত্বে আমরা এটাকে রাখলাম, দেখো এই যে এটাকে মোটামুটি 1 মিটার একটা দূরত্বে আমরা রাখছি। এখন কথা হলো এদের মাঝখানে আমি একটা প্লাস চার্জ দিব। দেখো এদের মাঝখানে আমি একটা কি দেবো, প্লাস চার্জ দিব। এখন আমি এখানে একটা সেন্সর রাখি, ভালো করে বোঝো কি হচ্ছে। এখানে আমি নর্মালি একটা সেন্সর রাখলাম, দেখো এই যে এখানে আমি একটা সেন্সর রাখলাম। দেখো ব্যাপারটা কি বুঝতে পারছো আমি তোমাকে কি বলতে চাচ্ছি? ব্যাপারটা কি বুঝতে পারছো নিশাদ আমি কি বলতে চাচ্ছি? বুঝতে পারছো না তাই না এখনো? ওয়েট, বুঝতে পারো, এখনই বুঝতে পারবা, খুব দ্রুত সময়ের মধ্যে বুঝতে পারবা, তারাও। তো এখন কথা হচ্ছে যে ভালোভাবে একটা জিনিস তুমি চিন্তা করো, যে আমি এমন একটা পজিশনে রাখলাম, এমন একটা পজিশনে এই চার্জটাকে আমি রাখবো যেখান থেকে আমার দুই প্রান্তের বল সমান হবে। কারণ আমি তোমারে আরো একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি এখানে। দুই প্রান্তের বল সমান হবে তার মানে হলো লব্ধি বল 0 হবে। আচ্ছা, লব্ধি বলের কনসেপ্টটা আগে তোমার একটু ক্লিয়ার করা প্রয়োজন। আসলে লব্ধি বল, লব্ধি জিনিসটা কি সেটা আমি বলি। লব্ধি জিনিসটা হলো, মনে করো যে আমার এখানে একটা চার্জ আছে, দেখো এইখানে আমার একটা নর্মালি একটা জিনিস আছে, বুঝছো? তো এইটাকে আমি নর্মালি এই দিক থেকে ঠেলছি আহ একটা বলে, এন্ড একই সাথে আমি এই দিক থেকেও ঠেলছি একটা বলে। তো এখন কথা হলো, বলতো আমি যদি দুই দিক থেকে সমান বলেই ঠেলি, তাইলে এই বস্তুটা আসলে কোন দিকে যাবে? যাবে তো কোনো না কোনো দিকে। আমি তো মুখোমুখি ঠেলছি না, আমি তো পাশ দিয়ে ঠেলছি, একটা এই পাশে ঠেলছি আবার একটা নিচে দিয়ে ঠেলছি, তাইলে কোন দিকে যাবে? এইটা দেখো, এইটা এই দিক বরাবরও যাবে না, then এইটা এই দিক বরাবরও যাবে না, এটা দুইজনের বল, বলের লব্ধি কাজে লাগায়, এটা কিন্তু মাঝ বরাবর যাবে, বুঝছো? তো এইটাকেই বলে হচ্ছে লব্ধি বল। তো এখন আমার কথা হলো যে লব্ধি বলটা আসলে কি, দেখো এই জায়গা থেকে মনে করো যে এই যে আমাদের একটা, যে একটা আমাদের নর্মালি একটা চার্জ আছে, এই চার্জ থেকে আমাদের এই চার্জ, এখানে একটা আরো একটা চার্জ আছে, দুইটা চার্জ। এখন আমার কথা হলো আমি দুইটা চার্জ নিছি, চার্জ দেওয়ার পরে এখন 3 নম্বর একটা চার্জ আছে, যেই চার্জটা আমি এই দুইটা চার্জের যে কোনো এক জায়গায় বসাইতে পারি, যে কোনো এক জায়গায়। সেটা হইতে পারে এখানে, সেটা হইতে পারে এখানে, সেটা হইতে পারে এখানে। কিন্তু আমার শর্ত আছে একটা, সেই শর্ত হলো এই চার্জ যখন এটার টান দেবে, বুঝছো? আমি যদি ধরি যে আমি এখানে বসাইছি, তাইলে এই চার্জ যখন এইটারে টান দেবে, ও যতটুকু বলে টান দিবে, এই চার্জও ওরে সেম একই বলে টান দেবে। দুইজন যদি একই বলে টান দেয়, তাহলে এই বস্তুটা কি কোনো দিকে যাইতে পারবে? চার্জটা কি কারোর কাছে আসলে যাইতে পারবে? পারবে না তো। তো এখন আমার সেইটাই বের করতে হবে, যে আমার এই যে 5 কুলম্বের এবং 3 কুলম্বের দুইটা চার্জ, এই দুইটা চার্জের কোন জায়গায়, ওই দুইটা চার্জের কোন জায়গায় আমি যদি প্লাস একটা চার্জ রাখি, তাইলে তারা কারোর কাছেই যাবে না, বুঝছো? তারা কারোর কাছে যাবে না, তাদের যেখানেই রাখা আছে ও সেখানেই থাকবে। তার মানে তাদের লব্ধি শূন্য হবে, লব্ধি বল শূন্য হবে। তার মানে এই চার্জটা আসলে এই দিকেও যাবে না, এই দিকেও যাবে না, ও এক কথায় স্টেবল থাকবে। তো এখানে কয়েকটা কেস হইতে পারে, যেমন কয়েকটা কেস সম্পর্কে আমি তোমাকে বলতে পারি। 1 নম্বর যে কেস, সেটা হইতে পারে, দেখো এখানে একটা প্লাস চার্জ আছে, এখানেও একটা প্লাস চার্জ আছে, ভালো করে দেখো, এখানে একটা প্লাস চার্জ, এখানে একটা প্লাস চার্জ, দুইটা প্লাস চার্জ। এখন আমার এখানে আমার যে চিন্তা ভাবনাটা আমার এখন করতে হবে সেটা হলো, এখানেও একটা প্লাস চার্জ, এখানেও একটা প্লাস চার্জ, দুইটাই আমার প্লাস চার্জ আছে।
এখন দুইটা যদি আমার প্লাস চার্জ থাকে তাইলে আমি আরেকটা প্লাস চার্জ বসাইতে চাই। এখন দেখো আমার প্লাস চার্জ যদি আমি এখানে বসাই তাইলে কি হবে, এইটা এইটারে কি দূরে সরাই দেবে, তাই তো এইটা এইটা দূরে সরাই দেবে, আবার এইটাও চাবে দূরে সরে যাক, তাই তো। তাইলে এইটা কিন্তু কোনো সময় স্টেবল হবে না। স্টেবল হবে কোনো সময় কিন্তু স্টেবল হবে না, এদের লব্ধি কিন্তু কোনো সময় জিরো হবে না। এও এরে বিকর্ষণ করবে, এও এরে বিকর্ষণ করে দূরে সরাই দেবে, আলটিমেটলি এর কিন্তু লব্ধি বল জীবনেও শূন্য হবে না। তো এখন এইটাকে আমি যদি কোনোভাবে এই যে মাঝখানে রাখি, মনে করো যে মাঝখানে আমি কোনো একটা জায়গায় রাখলাম, কোনো একটা জায়গায় রাখলাম, এখন এ চাবে এরে এই দিকে ঠেলে দিতে, আবার এ চাবে এরে এই দিকে ঠেলে দিতে। তো দুইজনে ঠেলাঠেলির মাঝখানে ও একটা নির্দিষ্ট পয়েন্টে তুমি যদি একটু টেকনিক করে রাখতে পারো তাইলে ও কিন্তু স্টেবল হবে। বিকজ ও চাবে এরে এই দিকে পাঠাইতে, ও চাবে এরে এই দিকে পাঠাইতে, তো দুইজনে তুমি যদি একটা বুদ্ধিমানের মতন একটা পয়েন্টে আনতে পারো তাইলে এ কিন্তু এখানে স্টেবল হইতে পারবে। এটা হলো 1 নম্বর কেস গেল। 2 নম্বর কেস দেখো, এইটা মনে করো প্লাস আর এরা মনে করো মাইনাস, বুঝছো, এটা প্লাস আর এটা মাইনাস। তো এখন তুমি যদি এই বস্তুটারে মনে করো যে তোমার একটা ধনাত্মক চার্জ বসাইতে হবে, ভালো করে চিন্তা করো, তোমার একটা ধনাত্মক চার্জ বসাইতে হবে। তো এখন এই ধনাত্মক চার্জারে তুমি মনে করো এখানে বসাইলে, তো এখানে কেসটা কি হচ্ছে দেখো, এখানে কেসটা হচ্ছে হলো এইটারে দূরে সরাই দিচ্ছে, এইটারে দূরে সরাই দিচ্ছে, আবার এরে আবার কাছে টেনে নিচ্ছে, তাইলে তো হইলো না, স্টেবল কি হলো, হলো না তো, বিকজ এইটারে দূরে সরাই দিচ্ছে আবার এইটারে কাছে টেনে নিচ্ছে, তাহলে স্টেবল কিভাবে হয় বলো, স্টেবল তো হচ্ছে না। বাট আমার তো স্টেবল করতে হবে, তাই না? তো আমার মূল কাজটা কি, স্টেবল করা। তো আমার যদি স্টেবল করতে হয় তাইলে আমার এইটা যদি আমি এইখানে রাখি, দেখো আমার এইখানে রাখলাম আমি প্লাস চার্জটা, তাইলে দেখো এইটারে দূরে সরাই দেবে, এ আবার এইটারে কাছে টেনে নেবে। তো এখন দেখো এই যে দূরে সরাই দেওয়ার কাছে টেনে নেওয়া, এই দুইটার মাঝখানে কিন্তু আমাদের বস্তুটা স্টেবল বা চার্জটা স্টেবল হওয়ার কিন্তু খুব সুখর একটা সম্ভাবনা আছে, বিকজ এ ঠেলছে এ টানছে, তাইলে দুইটারে আমরা স্টেবল করতে পারি যদি আমরা সেইভাবে টেকনিক অ্যাপ্লাই করতে পারি, বুঝছো। এটা গেল 2 নম্বর কেস। এই কেসগুলা সব নিজে মাথায় রেখে রেখে রেডি করতে হবে, সব মাথায় রেখে রেখে রেডি করতে হবে, বুঝছো, এই কেসগুলা নিজে মাথায় রেখে রেখে রেডি করতে হবে, বুঝছো, এই কেসগুলা মাথায় রেখে রেখে রেডি করতে হবে। আবার দেখো মনে করো এইটা আছে মাইনাস, এইটা আছে মাইনাস, এখন তোমার মাঝখানে একটা প্লাস বসাইতে হবে। তো দেখো এখানে তুমি যদি প্লাস বসাও তাইলে এও টানবে, এও টানবে, আলটিমেটলি দুইজন দুই দিকে টানছে, ও কারুর কাছে যাবে না, এটাও হইতে পারে। আবার এমন হইতে পারে যে মনে করো এটা প্লাস, এটা প্লাস, তুমি একটা ঋণাত্মক চার্জ বসাইতে চাচ্ছ, তখন তুমি মনে করো ঋণাত্মক চার্জের মাঝখানে বসাইলে, এও ঠেলছে এও ঠেলছে, আলটিমেটলি ও সরবেই না। আচ্ছা আবার মনে করো যে এইটা হচ্ছে প্লাস, এইটা হচ্ছে মাইনাস, তাইলে তুমি একটা মাইনাস চার্জ বসাইতে চাও, তাইলে তুমি যদি মাইনাস চার্জটা এখানে বসাও তাইলে দেখা যাচ্ছে যে এ টানবে, এ টানবে আবার এ ঠেলবে, তাইলে ও বেচারা কিন্তু স্টেবল থাকতে পারবে। তো বলো তো এই কেসগুলো কি বুঝছো তুমি? আচ্ছা, তো এই কেসগুলা বুঝতে বুঝতে ক্লিয়ার হবে আস্তে আস্তে। তো এখন আমার কথা হচ্ছে যে এইখানে আমাদের কি হয়েছে দেখো, এইখানে আমাদের মূলত দেখো একটা 5 কুলাম্বের চার্জ রয়েছে আর একটা 3 কুলাম্বের চার্জ রয়েছে, ভালো করে দেখো, একটা চার্জ রয়েছে 5 কুলাম্বের আর একটা রয়েছে হচ্ছে আমাদের 3 কুলম্বের, দেখো একটা 5 কুলম্বের চার্জ আর একটা হলো 3 কুলম্বের চার্জ। তো 5 কুলম্বের যে চার্জ আর 3 কুলম্বের যে চার্জ, এই দুইটাই কিন্তু আমাদের ধনাত্মক চার্জ, ভালো করে দেখো 5 কুলম্বের যে চার্জ এবং 3 কুলম্বের চার্জ দুইটাই কিন্তু ধনাত্মক চার্জ। আর আমার প্রশ্নে কি বলছে যে তৃতীয় একটা চার্জ সেটাও হইতে হবে ধনাত্মক, ওইটা কোথায় রাখতে হবে, যে কোনো এক জায়গায় রাখতে হবে এবং তারা সাম্যাবস্থায় থাকবে বা তাদের বলের লব্ধি শূন্য হবে। এখন কথা হচ্ছে যে আমাদের যে দুইটাই যদি প্লাস থাকে তাইলে আমি ওইটাকে কোথায় রাখি, আমাদের প্লাস চার্জটাকে আমরা নর্মালি কোথায় রাখি বলতো, মাঝখানে রাখি। তো এই যে মাঝখানের কোন একটা পজিশনে আমি প্লাস কিউ চার্জটা রাখলাম, তাইলে এও এইদিকে ঠেলা দিচ্ছে ওইদিকে ঠেলা দিচ্ছে, আলটিমেটলি ও স্থির থাকবে। এখন কথা হলো আমার ঠিক কোথায় রাখতে হবে এটা আমাদের আগে বের করতে হবে, তাই তো। তো এখন কথা হলো আমি ধরে নিচ্ছি, ধরি ধরি কি এ হচ্ছে এক্স দূরত্বে থাকবে, বুঝছো, কোন জায়গায় থাকবে, এক্স দূরত্বে, ভালো করে বোঝো। আমি আরো সুন্দরভাবে ডায়াগ্রামটা আঁকাইলে তুমি আরো ভালো বুঝতে পারবে, দাঁড়াও আমি আরো সুন্দরভাবে ডায়াগ্রামটা আঁকাই, এটা মুছে দিই। খুব বোঝার চেষ্টা করো, এই ম্যাথ কিন্তু পরীক্ষাতে আসবেই, বুঝছো, বোঝার চেষ্টা করো। এই ম্যাথ একেবারেই কঠিন না, একটু প্র্যাকটিস করলে বাড়ি বসে বসে একটু প্র্যাকটিস করলে একটু চর্চা করলে খুব সহজেই বুঝতে পারবে, একেবারেই সহজ ম্যাথ।
এখন কথা হলো দেখো এইটা হচ্ছে আমাদের +5 কুলাম, বুঝছো, +5 কুলাম আর +5 কুলাম, আর এখানে মনে করো আছে +3 কুলাম। তো এখানে +5 কুলাম্বের চার্জ আর এখানে হচ্ছে +3 কুলাম্বের চার্জ। আমি ধরলাম যে এই যে হচ্ছে আমাদের একটা কিউ কুলম্বের চার্জ, এটা হচ্ছে আমাদের এই যে 5 থেকে এক্স দূরত্বে, বুঝছো, 5 থেকে এক্স দূরত্বে আমাদের এই কিউ কুলম্ব চার্জ আছে। তাইলে আমাদের কথা হচ্ছে যে এইটা যদি 5 থেকে এক্স দূরত্বে থাকে, তাইলে আমার কথা হলো যে এই যে এইটা এইটা এখান থেকে এইটা কত দূরত্বে, এই জায়গা থেকে পুরোটুকু তো আমার মনে করো যে আমি কি ধরলাম যে এই জায়গা থেকে আমাদের পুরোটুকু যে দূরত্ব, ভালো করে বুঝো, এই জায়গা থেকে আমাদের যে পুরোটুকু দূরত্ব সেটা আমি ধরলাম যে 1 মিটার, এখানে তো 1 মিটার বলছে, তাই তো। তো পুরোটুকু দূরত্ব হচ্ছে 1 মিটার, 1 মিটার, পুরোটুকু দূরত্ব কি 1 মিটার। তাইলে আমাদের এখান থেকে এইটুকু দূরত্ব আমি মনে মনে ধরে নিছি এক্স, বিকজ আমি তো জানি না যে আসলে আমি কোথায় বসাবো এই কিউ চার্জকে। বসাইলে দুইটা বল একই সাম্যাবস্থায় থাকবে, বা দুইটা বলের লব্ধি তোমার জিরো হবে, সেটা তো আমি জানি না। আসলে আমি কি জানি? আমি জানি না, বুঝছো। তো যেহেতু আমি জানি না, সেহেতু আমরা কি করলাম, আমরা ধরে নিলাম যে এক্স দূরত্বে বসাইলে আমাদের লব্ধি শূন্য হতে পারে, বুঝছো। এক্স দূরত্বে বসাইলে আমাদের লব্ধি শূন্য হতে পারে বা লব্ধি সমান হতে পারে। তো এক্স দূরত্বে বসাইলে, তো এখান থেকে এই পর্যন্ত আমি ধরলাম যে এক্স দূরত্ব। তাইলে এই জায়গা থেকে এতটুকু কত বলতো, এখান থেকে এইটুক যদি এক্স হয়, তাহলে এখান থেকে এইটুক হলো 1 - এক্স। এতটুক তো আশা করি বোঝা গেছে। এখন কথা হলো, আমরা বলতে পারি যে লব্ধি জিরো বা লব্ধি জিরো হওয়া মানে কি, যে এই জায়গা থেকে এইটুকের যে ফোর্স, সেই ফোর্স আর এই জায়গা থেকে এইটুকের যে ফোর্স, এই দুইটা বল যখন সমান হবে তখন আমাদের কিন্তু লব্ধি বল জিরো হবে। ভালো করে বোঝো, যখন এই মান এবং এই মান সমান হবে তখনই আমাদের লব্ধির মান কত হবে, জিরো হবে। তাইলে এখানে যে ফোর্স বা এখানে যে এফ, দেখো এই জায়গার যে এফ এর যে মানটা, এই জায়গার যে এফ এর যে মানটা এন্ড এই জায়গার এফ এর যে মানটা, এই দুইটা মানটা আমার কি দেখাতে হবে, সমান দেখাতে হবে। সমান যদি দেখাইতে পারি তখনই কিন্তু আমাদের কি হবে, লব্ধি জিরো হবে, তাই তো। তো আমরা বলতে পারি যে F1 = F2, এটা যদি হয় তাইলে আমাদের জিরো হবে। তো F1 মানে কি, আমরা বলতে পারি F1 মানে কি, এই যে এই চার্জ আর এই চার্জের যে আমাদের যেই বল আছে, বুঝছো, সেইটা। তো এই দুইটা চার্জের বল কত, দেখো আমরা এই দুইটা চার্জের বল বলতে পারি যে এইটা হচ্ছে আমাদের কিউ, তাই তো। আর এইটা আমাদের নরমালি কি বলতো, এটা হচ্ছে আমাদের নরমালি হচ্ছে 5, তাই তো। তো 5 কুলাম। তো এখন নরমালি তুমি যে কাজটা করবা সেটা হলো, ভালো করে দেখো, যে এই যে আমাদের যে তৃতীয় একটা চার্জ সেটা হলো কিউ, কোথায় রাখলে কোথায় রাখলে আমাদের লব্ধি এ হবে। এখন এই কিউ কিউ সমান তুমি 1 কুলাম ধরে নাও, বুঝছো, কিউ সমান তুমি 1 কুলাম ধরে নাও। তো ধরে নিতে বললাম, তোমার কিউ সমান কি 1 কুলাম তুমি ধরে নাও, বুঝছো। তো কিউ এর একটা মান দেওয়া নাই, তো আমি 1 কুলাম ধরে নিলাম। আচ্ছা, তো এখন আমি 1 কুলাম যেহেতু ধরে নিছি, তো আমি এবার একটা কাজ করব। দেখো আমরা বলছি যে এফ এর মান কত, কে ইন্টু Q1 Q2/r²। তো Q1 এর মান কত, Q1 এর মান হচ্ছে আমাদের 5, তাই তো, 5। আর Q2 এর মান হচ্ছে আমরা 1 কিন্তু ধরে নিছি। আচ্ছা, তো ডি এর মান কত, এক্স। তাইলে এক্স এর স্কয়ার ইজিক্যাল টু, এই পাশে দেখো আমাদের এফ টু কত, দেখো আবারও আমরা সেই একই কাজ করব, কে ইন্টু কিউ ওয়ান এর মান আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে 1, আর Q2 এর মান কত, 3। তাইলে 3 এই জায়গাটায় আমরা কি লিখবো, 1 - এক্স এর 1 1 - এক্স তার স্কোয়ার, বিকজ এই জায়গা থেকে এই পর্যন্ত যে দূরত্ব এটা আমরা নির্ণয় করলাম। তো দেখো এই যে এখানে আছে এক্স, এখানে আছে 1 - এক্স। তো এখন কথা হলো, যে আমার বলছে যে তৃতীয় চার্জটি আহ কোথায় রাখলে, তৃতীয় চার্জ কোথায় রাখলে লব্ধি বল শূন্য হবে, কোথায় রাখলে লব্ধি বল শূন্য হবে। এখন তৃতীয় চার্জ কোথায় রাখলে, তো কোথায় রাখলে লব্ধি বল শূন্য হবে সেটা কিন্তু হাইপোথেটিক্যাল ভাবে আমরা আগে থেকে ধরে নিয়েছিলাম যে এক্স দূরত্বে রাখলে আমাদের লব্ধি বল শূন্য হবে, এক্স দূরত্বে রাখলে লব্ধি বল শূন্য হবে, এটা কিন্তু আমি ধরে নিয়েছিলাম যে এক্স দূরত্বে রাখলে আমার লব্ধি বল শূন্য হবে। তো এই যে এক্স দূরত্বে রাখলে আমার লব্ধি বল শূন্য হবে, তাইলে এখান থেকে আমি এক্স এর মান কিন্তু নর্মালি বের করে আনতে পারি। দেখো এই কে আর এই কে তুমি নর্মালি কেটে দিতে পারো, একই জিনিস দুই সাইডে আছে, এবং এখান থেকে তুমি নর্মালি এক্স এর মান বের করে আনতে পারলেই তুমি বলতে পারবা যে 5 কুলম থেকে এত দূরত্বে আমাদের
কি লব্ধি বল শূন্য হবে। দেখো আমি এখানে তোমাদের নর্মালি সমাধান করে দিছি, ভালো করে দেখো যে এই যে এক্স এর মান আমরা যখনই নির্ণয় করে ফেলছি আমরা কি বলতে পারবো যে 5 কুলম্ব চার্জ থেকে প্লাস 5 কুলম্ব চার্জ থেকে এই যে এত দূরত্বে আমাদের কি লব্ধি বল শূন্য হবে। বুঝছো, এই ম্যাথ গুলা কিন্তু পরীক্ষাতে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এন্ড এখানে যেটা আসতে পারে সেটা হলো এইটা প্লাস আছে, এইটা প্লাস আছে, এইটা প্লাস আছে। তো এরকম না হয়ে এরকম হতে পারে যে এইটা প্লাস এইটা মাইনাস, আবার এইটা দিল প্লাস বা মাইনাস যে কোনো একটা দিয়ে দিল। বুঝছো, তো প্রত্যেকটা কেসে কিন্তু আমি তোমাকে বুঝাই দিছি, প্রত্যেকটা কেসের থেকেই কিন্তু আসতে পারে। তো এটা মাথায় রাখতে হবে অবশ্যই 100% ক্ষেত্রে। এখন আমার কথা হলো মহাকর্ষ বল বনাম তড়িৎ বল, মহাকর্ষ বল বনাম তড়িৎ বল, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে মহাকর্ষ বল কি আর তড়িৎ বল কি। তো এই যে এই পার্থক্যটা একটু মাথায় রাখার কিন্তু প্রয়োজন আছে। বুঝছো, তো এখন কথা হচ্ছে যে নর্মালি মহাকর্ষ বল কি আর তড়িৎ বল কি। তো মহাকর্ষ বল হচ্ছে, আমি যদি তোমার বলি যে মহাকর্ষ বল হচ্ছে পৃথিবী এবং তোমার আহ মহাকর্ষ বল নরমালি পৃথিবী এবং যে কোনো কিছুর মধ্যে যে বল সেটাকে আমরা নরমালি মহাকর্ষ বল বলতে পারি। যেমন তোমার হচ্ছে যে আহ পৃথিবী এবং চাঁদের মধ্যকার যে বল সেটা হচ্ছে মহাকর্ষণ বল। বুঝতে পেরেছো? আর তোমাকে আমি যদি বলি যে তড়িৎ বল কি, যে তোমার হচ্ছে যে তড়িৎ বল নরমালি যে ওই যে আধানের যে ব্যাপার স্যাপার আমি তোমাকে বললাম দুইটা আধানের মধ্যকার যে বল, তো এখন এটা হচ্ছে তড়িৎ বল। এখন তড়িৎ বল তোমার যে মহাকর্ষ বলের থেকে কয়েক লক্ষ গুণ শক্তিশালী হতে পারে। বুঝছো, এই মহাকর্ষ বল কিন্তু সবচেয়ে দুর্বল বল, আর তড়িৎ বল কিন্তু একটা শক্তিশালী বল। বুঝছো, এখন চাঁদকে কক্ষপথ থেকে সরাইতে হলে চার্জের বিকর্ষণ বলকে মহাকর্ষের সমান হইতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট কিছু না, একটু মাথায় রাখলেই হবে। এখন আমরা তড়িৎ ক্ষেত্র নিয়ে যদি একটু কথা বলি, দেখো তড়িৎ ক্ষেত্রটা আসলে কি। দেখো তড়িৎ ক্ষেত্র হচ্ছে, আমি তোমাকে বলি যে একটা আধানের চারপাশে যে অঞ্চল জুড়ে তার প্রভাব থাকে। বুঝছো, একটা আধানের চারপাশে যে অঞ্চল জুড়ে তার প্রভাব থাকে ওইটাই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। দেখো আমরা একটু তড়িৎ ক্ষেত্র দেখে আসি যে তড়িৎ ক্ষেত্র কি। দেখো নর্মালি আমি যদি তোমাকে একটু বুঝাইতে চাই যে তড়িৎ ক্ষেত্র কি, দেখো এইটা নর্মালি আমার একটা আধান। তো এই আধানের মনে করো যে এটা আমার একটা আধান। তো আধানের যত দূর পর্যন্ত তার ক্ষমতা আছে, দেখো এই যে আধান, তো আমি যদি এখন এটা নিই, দেখো এটা আনলাম, তো এইটা দেখো এটা কি করছে, এটা আকর্ষণ করছে। বুঝছো, দেখো এটারে কিন্তু আকর্ষণ করছে। দেখো আমি যখন এটা আনছি এই তীরটা দেখো এই দিকে ঘুরে যাচ্ছে, বিকজ এইটাকে চাচ্ছে। বুঝছো, আমি যখন এই পাশে নিয়ে যাচ্ছি আবার দেখো এই তীরটা এইদিকে ঘুরে যাচ্ছে, এইটাকে চাচ্ছে, এই যে আকর্ষণ করছে। তাইলে একটা আধানের বা একটা চার্জের যত দূর পর্যন্ত তার বিস্তৃতি থাকে বা তার ক্ষমতা থাকে ওইটাকেই বলা হয় তার তড়িৎ ক্ষেত্র। বুঝতে পেরেছো? আমি কিন্তু এই দেখো এত দূরে নিয়ে গেলাম, বুঝছো, এত দূরে যে আমি নিয়ে গেলাম এই যে এর কিন্তু আর তেমন কোনো ক্ষমতা নেই একে সামনে নিয়ে আসার। বুঝছো, একে নিয়ে আসার কিন্তু আর কোনো ক্ষমতা এর নাই। তো এইটাই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র। তাইলে তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি, তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি, একটি আধানের চারপাশে যে অঞ্চল জুড়ে ওই আধানের প্রভাব থাকে তাকে নরমালি আমরা তড়িৎ ক্ষেত্র বলি। বুঝছো, তার মানে আবারও আমি তোমাকে বলি যে তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি, একটা আধানের চারপাশে, একটা আধানের চারপাশে যেই অঞ্চল জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা থাকে ওই চার্জটার, তাকে আমরা নরমালি তড়িৎ ক্ষেত্র বলতে পারি। বুঝছো, তো এখন এই যে আমাদের তড়িৎ ক্ষেত্র, বুঝছো, তো তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ তীব্রতা, এবার আমরা তড়িৎ তীব্রতা নিয়ে কথা বলি যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক পজিটিভ চার্জ স্থাপন করলে যেই বল অনুভব করে তাকে আমরা বলতে পারি তড়িৎ তীব্রতা। দেখো আবার ভালো করে বোঝার চেষ্টা করো যে তড়িৎ তীব্রতা জিনিসটা কি। দেখো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক পজিটিভ আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে সেটাই হচ্ছে আমাদের তড়িৎ তীব্রতা। তো তড়িৎ তীব্রতা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো এই দেখো এইটা মনে করো আমাদের তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্র দেখো এই যে আমাদের একটা চার্জ, এই চার্জে একটা তড়িৎ ক্ষেত্র আছে না, মনে করো এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে। তো এই তড়িৎ ক্ষেত্রে আমরা একক আধানের একক একটা আধান স্থাপন করলাম। একক আধান স্থাপন করার ফলে দেখো এই যে আমাদের যে চার্জ, এই চার্জ এই আধানকে আসলে যতটুকু বল প্রয়োগ করছে, এই চার্জ এই আধানের উপর যতটুকু বল প্রয়োগ করছে ওই বলকে নরমালি আমরা বলতে পারি যে, এই বলকে আমরা নরমালি কি বলতে পারি যে আমরা বলতে পারি যে নরমালি আমরা কি বলতে পারি বলো, তড়িৎ তড়িৎ তীব্রতা। বুঝতে পেরেছো? তড়িৎ তীব্রতা, তো তড়িৎ তীব্রতারে নরমালি আমরা ই দিয়ে প্রকাশ করি। তো ই ইজ ইকাল টু আমরা নরমালি বলতে পারি ই ইজ ইকাল টু তড়িৎ তীব্রতা। তো ই ইজ ইকাল টু আমরা নরমালি কি বলতে পারি, ইজ ইকাল টু
ইজিক্যাল টু আমরা কি বলতে পারি, এফ বাই কিউ। নর্মালি আমরা ইজিক্যাল টু বলতে পারি এফ বাই কিউ, ইজিক্যাল টু এফ বাই কিউ, এটা আমরা নর্মালি বলতে পারি, বুঝছো। এখন কথা হলো ইজিক্যাল টু এফ বাই কিউ, এটারে তুমি আরেকটু ভেঙেও লিখতে পারো। দেখো অনেক সময় ভেঙে লেখা হয় ইজিক্যাল টু, দেখো এফ ইজিক্যাল টু তোমরা বলতে পারো যে এফ ইজিক্যাল টু নর্মালি বলতে পারো যে কে কিউ কিউ 1 বাই আর তোমার আর স্কোয়ার, তারপরে নর্মালি এখানে একটা আছে কিউ, বুঝছো। তো এখানে আছে একটা কিউ, তো এই কিউটারে তুমি যদি উপরে উঠে এখানে লাগাই দাও তাহলে এটা এটা কেটে যায়, তাহলে কে কিউ বাই আর স্কোয়ার ইজ ইকাল টু কে কিউ বাই আর স্কোয়ার। এটাও কিন্তু আমরা লিখতে পারি কে কিউ বাই আর স্কোয়ার, এটাও নর্মালি কিন্তু লেখা যায়, বুঝছো। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এরপরে আমরা যদি তড়িৎ বলরেখা নিয়ে কথা বলি, তড়িৎ বলরেখা কি, দেখো তড়িৎ বলরেখা হচ্ছে, দেখো তড়িৎ বলরেখা নিয়ে আমাদের ইন্টারে মেলা পেঁচাপেচি আছে, বুঝছো, ইন্টারে খুব ঝামেলা আছে তড়িৎ বলরেখা নিয়ে। তো তড়িৎ বলরেখা হচ্ছে একটা কাল্পনিক রেখা, বুঝছো। তোমার তড়িৎ বলরেখা মূলত তোমার আহ তড়িৎ ক্ষেত্রের দিক নির্দেশ করে, বুঝছো। তো তড়িৎ বলরেখা সবসময় পজিটিভ আধান থেকে বের হবে। তড়িৎ বলরেখা কি থেকে বের হবে, পজিটিভ আধান থেকে বের হবে। বলরেখা নেগেটিভ আধানে যে শেষ হবে, বলরেখা শুরু হবে কোথা থেকে, পজিটিভ থেকে, এবং শেষ হবে কোথায়, নেগেটিভে। যে দুটি বলরেখা কখনোই একে অপরকে ছেদ করে যাবে না বা একে অপরকে ভেদ করে চলে যাবে না। যেখানে বলরেখা ঘন সেখানে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বেশি, এটা মাথায় রাখতে হবে। এখন দেখো আমরা একটু দেখে আসি। দেখো এই যে এই জায়গায় দেখো আমাদের কি হচ্ছে, এই দেখো আমাদের যে পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ থেকে দেখো বলরেখা বের হচ্ছে, বলরেখা বের হয়ে কোথায় শেষ হচ্ছে, এই দেখো নেগেটিভ চার্জে যে শেষ হচ্ছে, বলরেখা বের হয়ে শেষ হচ্ছে কোথায়, নেগেটিভ চার্জে। ভালো করে একটা জিনিস খেয়াল করো, আমাদের বলরেখা বের হচ্ছে কিন্তু পজিটিভ চার্জ থেকে, দেখো পজিটিভ চার্জের দিকে কিন্তু কোনো রেখা ঘুরে নেই, বাট ঘুরে আছে কার দিকে, নেগেটিভ চার্জের দিকে, বুঝতে পেরেছো। তাইলে তড়িৎ বলরেখা বের হয় কি দিয়ে, পজিটিভ চার্জ দিয়ে, আর শেষ হয় কোথায়, নেগেটিভ চার্জ আছে। বাট তড়িৎ বলরেখা দেখো কোনোভাবে আমি যতই কাছে নিয়ে যাই একটা একটারে কিন্তু কোনোভাবে ছেদ করছে না। তো তড়িৎ বলরেখা একটা একটারে জীবনে কোনোদিন ছেদ করবে না, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো, বুঝছো। আর যেখানে তড়িৎ বলরেখা ঘন সেখানে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বেশি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা তড়িৎ বিভব নিয়ে একটু কথা বলবো, যে তড়িৎ বিভব জিনিসটা কি। তো বিভব কাকে বলে, বিভব কাকে বলে এটা নিয়ে যদি আমি একটা কথা বলি, তাইলে যে নর্মালি আমরা যদি বলি অসীম একটা দূরত্ব থেকে, মানে একটা অসীম দূরত্ব থেকে একটা পজিটিভ চার্জ বা একটা আধানকে যদি আমার তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে যতটুকু শক্তি প্রয়োজন হয়, ভালো করে বোঝো, যতটুকু শক্তি প্রয়োজন হয়, যতটুকু কি প্রয়োজন হয়, শক্তি প্রয়োজন হয়, তাকে নর্মালি আমরা বলতে পারি, তাকে আমরা নর্মালি আমরা কি বলতে পারি, যে তড়িৎ বিভব, বুঝছো, তড়িৎ বিভব। তাই মানে আমি তোমাকে বলি যে তড়িৎ বিভব আর তড়িৎ প্রাবল্য, বা আমরা যেটাকে বলছিলাম যে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা, যে ই, তড়িৎ বিভবকে নরমালি ভি দিয়ে প্রকাশ করা হয়। আর ই, দেখো এই যে ইটা কি, এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রে কোনো একক একক চার্জ যদি আমি নিয়ে আসি, তাইলে ওই তড়িৎ ক্ষেত্রটা এই চার্জের প্রতি যতটুকু বল প্রয়োগ করে তাকে আমরা নরমালি বলতে পারি যে আমাদের তড়িৎ প্রাবল্য, বা আমরা এখানে কি বলছি, যে তড়িৎ তীব্রতা, ঠিক আছে, তড়িৎ তীব্রতা। এখন কথা হলো যে বিভব জিনিসটা কি, বিভব জিনিসটা হলো ওই সেম জিনিস, যে আমি একটা চার্জকে এনে রাখলাম, একটা ধনাত্মক পজিটিভ চার্জ, 1 কুলম্ব বা একক আধানযুক্ত একটা ধনাত্মক পজিটিভ চার্জ আমি একটা তড়িৎ ক্ষেত্রে এনে রাখলাম। এখন এই তড়িৎ ক্ষেত্রে এনে রাখার ফলে আমার যতটুকু কাজ সম্পন্ন হচ্ছে, আমি যতটুকু কাজ সম্পন্ন করতে পারছি, ওইটাই হচ্ছে আমার বিভব। তাহলে বিভব কাজের সাথে সম্পর্কিত, বিভব কিসের সাথে সম্পর্কিত, কাজের সাথে। আর আমাদের আহ আমাদের যে তড়িৎ, আমাদের যে তড়িৎ তীব্রতা আছে বা তড়িৎ প্রাবল্য আছে, এটা কিসের সাথে জড়িত বলো, তড়িৎ ক্ষেত্র যে তড়িৎ প্রাবল্য বা তীব্রতা, এটা কিসের সাথে জড়িত, এটা অবশ্যই অবশ্যই তোমার বলের সাথে জড়িত, এটা বলের সাথে জড়িত। আর তড়িৎ বিভবের সাথে জড়িত হচ্ছে কাজ। তো এখন কথা হলো আমরা ভি সমান সমান, বা এই যে আমাদের ভোল্ট সমান সমান লিখতে পারি ডাব্লিউ বাই কিউ, নর্মালি ভি সমান সমান কি লিখতে পারি, ডাব্লিউ বাই কিউ। তো আমাদের ভি বা ভোল্টের একক কি, দেখো আমরা নর্মালি বিভবকে আমরা ভোল্ট এককে প্রকাশ করতে পারি। 1 ভোল্ট সমান কি, 1 ভোল্ট সমান কি জুল পার কুলম, বুঝছো। তাহলে ভোল্ট সমান কি জুল পার কুলম, এটা বলতে পারো যে ভোল্ট ইজ ইকুয়াল টু জুল পার কুলম। আচ্ছা, তো এটা তো আমরা বলে ফেললাম, কিন্তু এখন কিউ বাই
ডাব্লিউ বাই কিউ, ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। নর্মালি এতটুকু তুমি বলতে পারো। আচ্ছা, তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি কি এফ এস বা এফ এস। এটা এটা এই সূত্রটা কি জানো নিশাত তুমি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এটা কি জানো? আচ্ছা, এটা তুমি জানো। এখন তুমি নর্মালি এই যে ডাব্লুর জায়গায় তুমি একটা জিনিস লিখতে পারো না? তুমি এখানে ডাব্লুর জায়গায় কি লিখলে? তুমি লিখলে হচ্ছে ভি ইকুয়াল টু, ডাব্লুর জায়গায় লিখলে হচ্ছে এফ এস। আচ্ছা, এস মানে তো আমাদের মূলত হচ্ছে সরণ, তাই না? তো এস এর জায়গায় তুমি নর্মালি ডি দিয়ে প্রকাশ করলে সেম জিনিস, তো বুঝতে কষ্ট হওয়ার কথা না। তো এখানে নিচে আমি কি লিখবো? কিউ, যেটা আছে আমার। আচ্ছা, তো এবার নর্মালি যদি আমি একটা কাজ করে ফেলি, যে আমরা এই যে এফ, এই যে এফ, এবার এফ এর যে মানটা সেটা হচ্ছে কে কিউ, কিউ কিউ ওয়ান ডিভাইডেড বাই আমাদের এখানে হচ্ছে আমাদের ডি স্কোয়ার, আর উপরে যে ডিটা ছিল সেই ডিটা আমরা লিখে দিলাম, আর নিচে আমাদের যে কিউটা ছিল সেই কিউটা আছে। এখন দেখো এই জায়গা থেকে একটা কিউ কেটে গেল, আর এখান থেকে দেখো একটা ডি কেটে গেল, তাইলে আমাদের কি আসছে? কে কিউ বাই ডি। বুঝছো? তাইলে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু কে কিউ বাই ডি। ভি ইকুয়াল টু কি? কে কিউ বাই ডি। এই সূত্রটা মাথায় রেখো। এই সূত্রগুলা কিন্তু অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। এই সূত্রগুলো আমি প্রমাণ দেখাচ্ছি, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। বুঝছো? তাহলে ভি ইকুয়াল টু কি? কে কিউ বাই ডি। বুঝছো? তাহলে আমরা কয়েকটা সূত্র পেলাম। ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু আমরা পাইছিলাম এফ বাই কিউ। ইজ ইকুয়াল টু আমরা পাইছিলাম এফ বাই কিউ। আবার আমরা ইজ ইকুয়াল টু পাইছিলাম ইজ ইকুয়াল টু আমরা আবার কি পাইছিলাম বলতো? ইজ ইকুয়াল টু আমরা পাইছিলাম কে কিউ বাই, বলছো কে কিউ বাই ডি স্কোয়ার, আমরা এটা পাইছি। বুঝছো? তো আমরা নর্মালি এই জিনিসগুলা কিন্তু পালাম। আচ্ছা, তো এখন কথা হলো যে ধারক এবং শক্তি সংরক্ষণ নিয়ে যদি একটু কথা বলি, যে ধারক কি? বুঝছো? ধারক ধারকের বাংলা বা ইংলিশ হচ্ছে ক্যাপাসিটর। বুঝছো? ধারকের বাংলা হচ্ছে ধর্তরি, ইংলিশ হচ্ছে ক্যাপাসিটর। তো এখন কথা হলো ধারকের যে ইংলিশ সেটা হলো ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরের কাজ হলো তোমার আহ তোমার মূলত ক্যাপাসিটরের কাজ হলো আধান বা শক্তি সঞ্চয় করে রাখা। বুঝছো? আধান বা শক্তি কি করে রাখা? সঞ্চয় করে রাখা। এইটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর বা ধারকের কাজ। তাহলে ধারকের কাজ কি? আমাদের শক্তি বা আধান এটাকে সঞ্চয় করে রাখা। বুঝছো? ধারকের কাজ কি? শক্তি বা আধান সঞ্চয় করে রাখা, এটা হচ্ছে ধারকের কাজ। শক্তি বা আধান সঞ্চয় করে রাখা কার কাজ? ধারকের কাজ। তো এখন তো ধারক ইজিক্যাল টু, ধারককে আমরা সি দিয়ে প্রকাশ করি। সি ইজিক্যাল টু আমরা বলতে পারি কিউ বাই ভি। সি ইজিক্যাল টু আমরা কি বলতে পারি? কিউ বাই ভি। এইটা নিয়ে আমরা খুব সামনে আরো অনেকগুলো সূত্রের প্রতিপাদন আছে। বুঝছো? এগুলা নিয়ে আমরা আরো কথা বলবো। আমরা অনেকগুলা ম্যাথ করব, অনেক মারাত্মক লেভেলের ম্যাথ করব। বুঝছো? বাট আপাতত এই জিনিসগুলো তোমার জানতে হবে। এবং আমি যদি বলি যে ধারকের কাজ কি, মূলত দেখো এই ধারক দিয়ে জীবনে কোনোদিন প্রশ্ন আসতো না। বাট আমি আমার আমার যে স্টুডেন্ট ছিল আসিফ, ওরে আমি বলছিলাম যে আসিফ তো এটা দেখে যা। আসিফ বলছে ভাইয়া বোর্ড কোশ্চেন আমি চেক করেছি, জীবনে কোনোদিন এখান থেকে প্রশ্ন আসেনি ভাইয়া, আমি এটা দেখে যাবো না। বললাম তুই দেখে যা, তুই দেখে যা, আমার মন বলছে এবার এটাতে প্রশ্ন আসবে। বলছে কি না ভাইয়া আমি দেখবো না। বেশি বুঝলো যে প্রথম 1 নম্বর প্রশ্নই হচ্ছে ধারক দেয়া আছে, 1 নম্বর প্রশ্নে ধারক দেয়া আছে। বুঝছো? তো ধারক কিন্তু এখন ইম্পর্টেন্ট। তো এখন কথা হলো যে দুটি পরিবাহীর মাঝখানে তোমার অপরিবাহী রেখে একটা ধারক তৈরি করা হয়। ধারক যে কত প্রকার ও কি কি, বুঝছো? মাথা খারাপ হয়ে যাবে, সব ইন্টারের বইতে পাবা ধারক কত প্রকার কি কি। আচ্ছা, এরপরে ক্যামেরার ফ্ল্যাশে, তারপরে ক্যামেরার ফ্ল্যাশ বলো, এরপরে তোমার হচ্ছে আহ ক্যামেরার ফ্ল্যাশ বলো, এরপরে ফ্যান বলো বা ইলেকট্রিক্যাল সার্কিট বলো, এই সব জিনিসে কিন্তু নর্মালি আমরা দেখতে পাই। কি দেখতে পাই বলো তো? নর্মালি আমরা ধারক দেখতে পাই। আচ্ছা, ঠিক আছে, বুঝছো? সব জিনিস। তো এখন কথা হচ্ছে যে ধারকের যে কাজগুলা, এগুলা নিয়ে আমরা সামনে অনেক বিস্তারিত কথা বলবো। বাট আজকে নর্মালি আমি যে ম্যাথ গুলা করালাম, এই ম্যাথ থেকে তো পরীক্ষাতে আসবেই। এবং যেইগুলার আমি এই যে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বলরেখা, এরপরে তড়িৎ বিভব, এই যে জিনিসগুলো বুঝালাম, এই প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট যদি ক্রিস্টাল ক্লিয়ার না হয়, জীবনেও এই চ্যাপ্টার থেকে ম্যাথ করতে পারবা না, জীবনেও পারবা না। আমি লিখে দিলাম যে পারবা না, যদি কনসেপ্ট যদি ক্লিয়ার না করতে পারো। বুঝছো? তো ফিজিক্সের মূল কাহিনী হলো তোমারে গরু ছাগলের মতন পড়লে হবে না, এক একটা জিনিস বুঝে বুঝে পড়তে হবে, কোথা দিয়ে কোথায় যাচ্ছে সেটা জানতে হবে। বুঝছো? তাইলে নাই ভালো কিছু করতে পারবা, নাইলে হবে না, কিছুই হবে না। বুঝছো? যে আমি পড়ালাম, আমার পড়ানো ভালো লাগছে, ভাইয়া খুব ভালো পড়ায়, ভাইয়া অনেক কিছু
পারে, কিন্তু আসলে আলটিমেটলি তুমি কিছু পারবা না যদি না তুমি ওই জিনিসগুলো ফিল করে না করতে পারো, বুঝছো? তো এখন কথা হচ্ছে, তো এই জিনিসগুলা তোমাকে পড়তে হবে। এটা এমন না যে আমি খুব প্রো লেভেলের পারতাম এই জিনিসগুলো, এরকম মোটেই না, বুঝছো? এসএসসি তে আমার এই চ্যাপ্টারই ছিল না, মানে এসএসসি তে আমার এই চ্যাপ্টারই ছিল না, বুঝছো? তো তারপরেও তো পড়ছি, আমরা পড়ি নাই? পড়িছি তো। তাইলে তোমরা কেন পারবা না বলো? পারবা? নিশাত, পারবা? এটা কি অনেক কঠিন? মোটেই কঠিন না, ফিজিক্স কোনোদিন কঠিন হইতেই পারে না, ফিজিক্স কঠিন না। যে বলবে ফিজিক্স কঠিন তার সাথে কথা নেই। যে বলবে ফিজিক্স কঠিন তার সাথে কথাই নেই। ফিজিক্স কঠিন? হ্যাঁ, ফিজিক্স কঠিন। বলো। তো এখন কথা হচ্ছে যে এই এই চ্যাপ্টারটা কিন্তু আমার খুব মজা লাগে পড়তে, বুঝছো? এই চ্যাপ্টারটা আমার পড়তে খুবই মজা লাগে। তো খুব সুন্দর একটা চ্যাপ্টার। তো যাই হোক, এই চ্যাপ্টারটা পড়ালাম, ভাল লেগেছে পড়ানো, সেটা বল। হ্যাঁ, ভালো না লাগলেও বল।